এই তুমি আমার ওইগুলোতে হাত দিচ্ছ কেন? ধরছি তো, কি হয়েছে? কেন ধরছো তুমি? আমি ধরবো না তো কে ধরবে? আমার জামাই ধরবে। তাহলে আমি তোমার কি হই? পিচ্চি জামাই। কে পিচ্ছি? তুমি। দাঁড়াও ফাজিল মেয়ে, আমি পিচ্ছি নাকি বড় তার প্রমাণ এখনই দিচ্ছি। এই তুমি কি করবা আমার সাথে? দেখাচ্ছি তোমায়। আমাকে পিচ্ছি বলছো? পিচ্চির খেলা দেখাবো। খুব মন দিয়ে গল্প শুনছেন তাই না? লাস্ট থেকে শুনে মজা পাবেন না। চলুন ফার্স্ট থেকে গল্পটা শুনে আসি। এই গল্পের নায়িকা ঐশী। দেখতে খুব সুন্দর, গায়ের রং ফর্সা, চিকন চুলগুলো বেশ লম্বা, সব মিলিয়ে পরীর মতো। কিন্তু নায়িকা খুব দুষ্ট, ফাজিল, আলসে আর ইমোশনাল। সে সবে কলেজে উঠেছে। রোজ সকালেই মার বকুনি শুনে কলেজে যায়। ঐশী বিছানায় ঘুমাচ্ছিল। সকাল হয়ে গেছে কিন্তু সে এখনো উঠছিল না। মা রান্নাঘর থেকে বারবার ডেকে যাচ্ছিলেন। ঐশী ওঠ, তুই তো আবার দেরি করবি, তাড়াতাড়ি ওঠ। ঐশী বিছানায় শুয়ে শুয়ে একটু হ্যাঁ করতে লাগলো। মা আর একটু ঘুমাতে দাও। মা সোজা এসে দরজা খুলে বললেন, তুই আবার কি করছিস? তুই তো এখনো উঠিসনি, কলেজে যেতে হবে না? ঐশী লাফ দিয়ে উঠল। মা, আমাকে তো একদম শান্তিতে থাকতে দাও। মা হাসি দিয়ে বললেন, শান্তি পেতে হলে তো সময় মতো ওটা উচিত ছিল। তুই তো আজকাল দেরি করিস সব সময়। ঐশী তাড়াতাড়ি উঠে তোয়ালে নিয়ে মুখ মুছে এবং দ্রুত পোশাক পরতে শুরু করলো। মা আর কি? জানি জানি দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রেডি হচ্ছি। মা রাগ করে বললেন, তুই কি ভাবছিস? যেদিন দেরি করে যাবি সেই দিন কলেজের শিক্ষকরা তোকে বকবে, শুনে রাখ। ঐশী তাড়াতাড়ি জুতো পরতে পরতে হাসি দিয়ে বলল, ঠিক আছে মা, আর বেশি বকো না। ঐশী কলেজের ক্লাস শেষে বাড়ি ফিরছিল, তবে মনটা একদম চিন্তিত ছিল। আজ মায়ের রাগ মিটাতে হবে। তার মায়ের কাছে পৌঁছানোর পর ঐশী জানে মা আবার একই বকা দেবে। সে খুব তাড়াতাড়ি ফিরে গিয়ে মায়ের কাছে গিয়ে সরি বলবে আর চেষ্টা করবে যেন মায়ের রাগ না বাড়ে। বাড়ি ফিরে এসে ঐশী সরাসরি মায়ের কাছে গেল। মা সরি, আর দেরি করব না। মা রান্নাঘরে দাঁড়িয়েছিলেন, কিন্তু ঐশী তার কাছে গিয়ে হাত জোর করে বলল, আমি জানি আমি দেরি করেছি, কিন্তু প্লিজ আর রাগ করো না। মা চুপচাপ থেকে কিছুক্ষণ ঐশীর দিকে তাকিয়ে থেকে বললেন, ঠিক আছে, তবে এবার আর দেরি করবে না। তোর ভবিষ্যৎ ঠিক রাখতে হবে। ঐশী সবার সামনে একদম মায়ের কাছে গিয়ে মুচকে হাসল। মা আমি চেষ্টা করব, প্রমিস। মা এবার একসাথেই হাসি দিলেন। তুই তো একেবারে ফাজিল মেয়ে, কিন্তু জানিস তোর জন্যই তো অনেক কিছু করি। ঐশী আনন্দিত হয়ে মায়ের কথা শুনে নিজের ঘরে চলে গেল। তার মনে হচ্ছিল মার সাথে একটু মজা করে দিনটা সুন্দর হয়ে উঠল। তবে এবার সে নিজের ভুল ঠিক করার জন্য আরো মনোযোগী হয়ে পড়তে চায়, যাতে আবার মাকে বিরক্ত না করে। ঐশী কিছুটা দায়িত্বশীল হয়ে ওঠার চেষ্টা করছে, তবে তার জীবনে এখনো অনেক কিছু ঘটতে বাকি ছিল। রাতে মার সাথে কথা বলার পর সে সিদ্ধান্ত নিল যে আজ থেকে সে আরো সচেতনভাবে সময় ব্যয় করবে। পরদিন সকালে ঐশী তাড়াতাড়ি উঠে নিজের কাজ করতে লাগলো। কলেজের পড়াশোনা এবং ঘরের কাজ সবকিছুই খুব মনোযোগ দিয়ে করছিল। আজ তার একদম আলাদা দিন ছিল। তবে কলেজে গিয়ে ঐশী একটু অস্বস্তিতে পড়ল। তার বন্ধু দীপা তাকে আবার দুষ্টুমির জন্য খোঁচা দিতে শুরু করলো। ঐশী, আজ তো বেশ ভালো লাগছে, কাজ করেছিস? ঐশী হাসতে হাসতে বলল, হ্যাঁ, মার কাছে বকাবকি খাওয়ার পর আমি একটু দায়িত্বশীল হতে যাচ্ছি। দীপা মুচকি হেসে বলল, তাহলে তো তোদের বাড়ির মেজাজই বদলে যাবে। ঐশী খানিকটা রেগে বলল। দীপা, আর বেশি তাচ্ছিল্য করো না। তবে দীপা হেসে বলল, আচ্ছা আচ্ছা চল, তুই হলে সব ঠিক করে ফেলবি। কলেজ শেষে ঐশী বাড়ি ফিরে এসে মায়ের সাথে কিছুটা সময় কাটানোর চেষ্টা করলো। সে মাকে বলল, মা আজ আমি চেষ্টা করেছি একটু সময় মতো কাজ করতে। মা কিছুটা খুশি হয়ে বললেন, তুই কি জানিস তোর মধ্যে যে মেধা আছে তাতে অনেক কিছু করতে পারবি। ঐশী হাসি দিয়ে বলল, ধন্যবাদ মা, আমি আরো চেষ্টা করব, তুমি চিন্তা করো না। এরপর মা আর ঐশী একসাথে কিছু কাজ করছিল। মা আবার ঐশীকে তার ভবিষ্যৎ নিয়ে কিছু উপদেশ দিলেন। ঐশী বসেছিল তার দাদুর কাছে।
চায়ের কাপ হাতে দাদু হঠাৎ করে একটু সিরিয়াস হয়ে ঐশীকে বললেন, ঐশী, তুই তো একেবারে ফাজিল হয়ে গেছিস। এখন তো সবার থেকে এগিয়ে। ঐশী একটু মুচকি হেসে বলল, দাদু আপনি তো জানেন আমি সবসময় একটু দুষ্টুমি করি, কিন্তু এইভাবে ফাজিল হওয়া আমার কাজে আসছে। দাদু হাসি দিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, ঠিক আছে, কিন্তু তোর বয়স হয়েছে, তোর তো এখন বিয়ের কথা ভাবতে হবে। তুই তো এখন বড় হয়ে গেছিস। ফাজিল হওয়ার পর একটা ভালো ছেলে খুঁজে বিয়ে করবি নাকি? ঐশী হেসে বলল, দাদু আপনি আবার বিয়ে নিয়ে আলোচনা শুরু করলেন? আমি তো শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত। দাদু মুচকি হেসে বললেন, পড়াশোনা তো ঠিক, কিন্তু একটা ভালো ছেলে পেলে তো ভালো পরিবার গড়া যাবে। তোকে তো এখন একটা সুন্দর ভবিষ্যৎ চাই, তাই না? ঐশী একটু ভাবলো, তারপর দাদুর দিকে তাকিয়ে বলল, আপনি জানেন দাদু, আমি কখনো ভাবিনি এত তাড়াতাড়ি এসব নিয়ে ভাববো। তবে আপনার কথা মেনে ভাবছি হয়তো একদিন কিছু সিদ্ধান্ত নিতে হবে। দাদু খুশি হয়ে বললেন, তুই যদি সত্যিই সিদ্ধান্ত নিতে পারিস তো তোর জীবন অনেক কিছু হবে। তোর মতো ফাজিল মেয়ে যখন দায়িত্ব নেবে তখন অবশ্যই ভালো কিছু হবে রে। ঐশী হেসে বলল, দাদু আপনি তো বড় পরামর্শক হয়ে গেছেন, তবে বিয়ের জন্য দুঃখিত, সেটা এখন তাড়াতাড়ি ভাবতে ইচ্ছে করছে না। দাদু হাসতে হাসতে বললেন, তোর মতো মেয়ে হয়তো একটু সময় নেবে, তবে একদিন তো সিদ্ধান্ত নিতেই হবে। ঐশী আবার এক কাপ চা নিয়ে দাদুর পাশে বসে ভাবতে লাগলো। দাদুর কথা ঠিকই হতে পারে, কিন্তু এখন সময় অনেক দূরে। এবার আসুন পরিচয় করিয়ে দেই এই গল্পের নায়কের সাথে। এই গল্পের নায়কের নাম রাফি। সে অফিসে কাজ করতে করে দেখতে খুব সুন্দর, স্মার্ট। বয়স হলো 24+। সবাই তাকে বিয়ের জন্য সবাই তাকে প্যারা দিত, কিন্তু রাফি বলতো আমি এখনো পিচ্ছি। এই কথা বলেই কথা এড়িয়ে যেত। অমনি একদিনে রাফি অফিসে তার সহকর্মীদের সাথে কাজ করছিল। সবাই যখন একটু অবসর সময় পেয়েছিল তখন এক সহকর্মী রাফির দিকে তাকিয়ে একটু মজা করে বলল, রাফি ভাই কবে বিয়ে করবেন? রাফি একটু হাসি দিয়ে বলল, বিয়ে এখনো তো কিছুই ভাবছি না, কাজটাই বেশি গুরুত্বপূর্ণ। আর তাছাড়া আমি এখনো পিচ্ছি। তবে সহকর্মী আবার মজা করে বলল, কিপটা, তোকে তো একটা ভালো মেয়ে খুঁজে বিয়ে করতে হবে। তুই তো একেবারে সিঙ্গেল, আবার বলে আমি পিচ্ছি। রাফি একটু হাসতো এবং বলল, কি বলিস, এখন তো বিয়ে করার কোনো প্ল্যান নেই, তবে হ্যাঁ ভবিষ্যতে যদি ভালো মেয়ে পাই তাহলে চিন্তা করা যাবে। অন্য সহকর্মী হেসে বলল, রাফি ভাই যদি বিয়ে না করিস আমরা তোর বিয়ের জন্য প্রপোজাল পাঠাতেই থাকবো। রাফি হাসতে হাসতে বলল, এ তো আমার কাছ থেকে দূরে যাওয়া যাবে না সহকর্মী ভাই, আমি তো আগে নিজের কাজ ঠিকভাবে শেষ করতে চাই। তবে সহকর্মীরা রাফির দিকে তাকিয়ে হাসতো এবং বলল, তুই তো একেবারে বস্তা ছেলে, কবে বিয়ে করবি জানি না, কিন্তু যে কোনো মেয়ের জন্য তো হার্ট ফেভারিট। রাফি তাদের মজার কথায় হাসি দিয়ে সাড়া দিল। ভালো ভালো, আবার কোনোদিন মজা করা যাবে, তবে বিয়ে এখন আগ্রহের মধ্যে নেই। রাফি বাড়ি ফিরছিল এবং ঘরে ঢুকতেই তার খালা এসে উপস্থিত হলো। খালা রাফির দিকে তাকিয়ে হাসি দিয়ে বললেন, আরে রাফি, কবে বিয়ে করবি তুই? তোর বয়স তো হয়ে গেছে, সবসময় কাজ আর কাজ। রাফি অবাক হয়ে তার খালার দিকে তাকিয়ে বলল, খালা আবার এই প্রশ্ন? আমি তো এখন কাজ নিয়ে ব্যস্ত, বিয়ে নিয়ে চিন্তা করার সময় হয়নি। খালা মৃদু হাসি দিয়ে বললেন, জানি জানি, তুই তো সব সময় ব্যস্ত থাকিস, কিন্তু তোর বয়স এখনো অনেক, একটু তো সঠিক সিদ্ধান্ত নিতে পারিস। রাফি একটু মুচকি হেসে বলল, খালা আপনি তো ঠিকই বলছেন, কিন্তু আমি এখন বিয়ে নিয়ে ভাবছি না, এখন তো আরো অনেক কিছু করতে হবে। খালা রাফির দিকে নজর দিয়ে বললেন, তোর মতো ছেলে তো নিশ্চয়ই একটা ভালো মেয়ে খুঁজে নিতে পারবি। তোর বিয়ের জন্য তো কিছু ভাবা উচিত নাকি? রাফি মুচকি হেসে বলল, খালা আপনি তো আমাকে চাপ দিচ্ছেন, কিছুদিন সময় দিন, তারপর চিন্তা করব। খালা হাসি মুখে বললেন, তুই এখন অনেক ভালো ছেলে হয়ে গেছিস, তোর কাছে যে কোনো মেয়ে খুশি থাকবে। তোর খালাও তো চিন্তা করছে, একটু বিয়ে নিয়ে ভাববি না? রাফি খানিকটা বিব্রত হয়ে বলল, ঠিক আছে খালা, ভাববো, তবে এখন একটু কাজ শেষ করতে দিন। খালা হাসতে হাসতে বললেন, তুই যখন প্রস্তুত হবি তখন তোর জন্য সেরা মেয়ে ঠিক করতে হবে। রাফি রুমে চলে গেল
এবং তার খালা বসেছিল মার সাথে। খালা মায়ের দিকে তাকিয়ে বললেন, তোকে কি জানাই, আমার মনে হয় রাফির বিয়ে নিয়ে কিছু ভাবা উচিত। বয়স তো হয়ে গেছে, আর এখন তো একটু সিরিয়াস হতে হবে। মা একটু হেসে বললেন, আমি জানি খালা, তোর কথা ঠিক, তবে রাফি তো এখন নিজের কাজ নিয়ে ব্যস্ত, এখনো তেমন কিছু ভাবেনি। খালা কিছুটা সিরিয়াস হয়ে বললেন, জানি জানি, কাজ তো করতে হবে, কিন্তু ওর বয়স এখন অনেক হয়েছে। একটু তাড়াতাড়ি সিদ্ধান্ত নিলে তো ভালো হয়। তোকে বললাম যে তোর ছেলের বিয়ের কথা ভাবা উচিত। মা একটু চিন্তিত মুখে বললেন, তোর কথাই তো ঠিক শাহিদা, কিন্তু রাফি তো এখনো কিছু ভাবছে না। আমি জানি সে এখন একটু ফাজিল, কিন্তু সে কি বুঝবে? খালা মৃদু হাসি দিয়ে বললেন, ঠিক আছে, সে ফাজিল হলেও একটু বড় হতে হবে। বিয়ে না হলে তো আমাদের পরিবারের মধ্যে শান্তি আসবে না। মা একটু বিরক্ত হয়ে বললেন, তুই তো আবার বিয়ে নিয়ে মাথা ঘামাচ্ছিস। জানিস রাফি অনেক কিছু নিয়ে ভাবছে, আবার একদিন নিজেই সিদ্ধান্ত নেবে। খালা মুচকি হেসে বললেন, আচ্ছা, তুই তো সবসময় এরকম। তবে একদিন ঠিকই রাফি বুঝবে, সে তো ভালো ছেলে, মায়ের মতোই কাজটা করবে। মা খানিকটা মৃদু হাসি দিয়ে বললেন, ঠিক বলেছিস, তবে তোর বিয়ে নিয়ে চিন্তা তো পরে হবে, এখন রাফির জন্য একটু কাজও চিন্তা করি। খালা হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, তবে তুমি জানো আমি তো দুশ্চিন্তা না করেই পারি না। পরের দিন ঐশী ঘুম থেকে উঠতে দেরি করে ফেলে। মা অনেকবার ডাকাডাকি করেও সে গড়িবসি করছিল। অবশেষে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে রেডি হতে থাকে। মা রান্নাঘর থেকে বলল, ঐশী, তুই কি ঘুমাচ্ছিলি নাকি পড়তে বসেছিলি? আবার দেরি করে ফেলছিস। আরে মা, দেরি হয়ে গেছে, বের হচ্ছে এক্ষুনি। রেডি হয়ে ঐশী তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে রাস্তায় ছুটতে থাকে। তার ক্লাস শুরু হয়ে গেছে আর সে দেরি করে ফেলেছে। এদিকে রাফি অফিসে যাওয়ার জন্য রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল। মোবাইলে কিছু ইমেল চেক করছিল বলে তার আশেপাশের দিকে খেয়াল ছিল না। ঠিক তখনই ঐশী ছুটতে ছুটতে রাফির গায়ে ধাক্কা দেয়। ধূপ করে দুজনেই পড়ে যায়। রাফি হতভম্ব হয়ে উঠে বলল, আরে আপনি কি দৌড়ের প্র্যাকটিস করছিলেন নাকি অলিম্পিকের জন্য ট্রেনিং নিচ্ছেন? ঐশী রাগে চোখে তাকিয়ে বলল, আপনি তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মোবাইলে মগ্ন ছিলেন, আমি কি করব? রাফি হেসে বলল, ও দোষ আমার। আচ্ছা ঠিক আছে, উঠুন তো। ঐশী বিরক্ত মুখে তার পোশাক ঠিক করতে করতে বলল, ধন্যবাদ লাগবে না। রাফি আবার মজা করে বলল, আরে না না, ধন্যবাদ না দিলে হবে না। ধাক্কা খেয়ে উঠে যাচ্ছেন, এটা তো একটা বড় কাণ্ড। ঐশী কিছু না বলেই দ্রুত হাঁটতে শুরু করলো, কিন্তু রাফি তার পেছন পেছন থেকে বলল, আচ্ছা আমি কি আপনার নাম জানতে পারি? ঐশী পেছনে তাকিয়ে রাগী মুখে বলল, জানতে হবে না, আপনি আপনার কাজ করুন। রাফি মুচকি হাসলো আর ভাবলো মেয়েটা অনেক সুন্দরী, হালকা রাগী, তবে রাগলে তাকে অনেক বেশি কিউট লাগে। এভাবেই দুইজনের প্রথম দেখা হয়। ধাক্কা লেগেছিল ঠিকই, তবে এই ছোট্ট ঘটনার মধ্যেই ভবিষ্যতের গল্পের বীজ বপন হয়ে গিয়েছিল। ঐশী ক্লাসে ঢুকতে সবাই তার দিকে তাকিয়ে ফিসফিস করতে লাগলো। তার ঘনিষ্ঠ বান্ধবী তানহা এগিয়ে এসে বলল, ঐশী, আজ আবার কি হলো? দেরি করলে তো। ঐশী ব্যাগ রেখে ক্লান্ত ভঙ্গিতে বলল, হ্যাঁ রে, আজ একটা গুন্ডার সাথে ধাক্কা খেয়েছি আর মেজাজ পুরো গরম হয়ে গেছে। তানহা অবাক হয়ে জিজ্ঞেস করল, গুণটা কিরকম? ঐশী রাগে মুখে বলল, একজন মোবাইল হাতে দাঁড়িয়েছিল, ধাক্কা খেয়ে আমাকে বিরক্ত করার চেষ্টা করলো, মজাও নিচ্ছিল। কি রাগ উঠেছে বলার মতো না। তানহা হেসে বলল, ইস, তাহলে তো মজা হয়েছে। ফাজিল মেয়ের সাথে ফাজলামি। মজা বলছিস? আরে ওই ছেলেটা আমার নাম জানতে চেয়েছিল। উফ, কি বিরক্তিকর। তানহা হেসে বলল, কিন্তু তুই তো রাগ করেই চলে এলি। যদি ছেলেটা ভালো মানুষ হতো। ঐশী অবাক হয়ে তাকিয়ে বলল, ভালো মানুষ? ছি, এইসব ছেলেদের থেকে দূরে থাকাই ভালো। এদিকে রাফি অফিসে পৌঁছে চেয়ারে বসে মুশকি হাসছিল। তার সহকর্মী সিয়াম এসে বলল, রাফি ভাই, কি ব্যাপার, মুখে এমন হাসি কেন? রাফি গম্ভীর মুখে বলল, কিছু না রে, সকালে এক মজার ঘটনার শিকার হয়েছি। মজার ঘটনা বলুন শুনি। রাফি একটু ভেবে বলল,
এক মেয়ে ধাক্কা খেয়ে আমার উপর পড়লো, তারপর যা ঝাড়লো আমাকে, একদম আগুন। সিয়াম হেসে উঠে বলল, তাহলে তো সিরিয়াস ব্যাপার ভাই, এই গল্পটা জমবে মনে হচ্ছে। রাফি চোখ ছোট করে বলল, দেখি আগুন কি আসলে আমার জন্য ঝামেলা হয়ে যায় নাকি অন্য কিছু। এই ছোট্ট ঘটনা রাফি আর ঐশীর জীবনে একটা নতুন অধ্যায়ের সূচনা করে। তবে তারা দুজনেই তখনও জানতো না, সেদিনের ঘটনার পর রাফি প্রায়ই ঐশীর কথা ভাবত। যদিও সে মনের মধ্যে কখনো স্বীকার করেনি, কিন্তু মেয়েটির রাগী চেহারা, চোখের আগুন যেন মনে গেঁথে গিয়েছিল। অফিসের কাজের চাপেই দিনগুলো কেটে যাচ্ছিল। তবে প্রতিদিন সকালে রাস্তায় হাঁটার সময় রাফি আশপাশটা খেয়াল করত, মনে মনে ভাবতো যদি আবার দেখা হয়ে যায়। অন্যদিকে ঐশী নিজের ব্যস্ত জীবন নিয়ে বেশ মগ্ন ছিল। তবে কোথাও যেন মনে হচ্ছিল সেই দিনটা খুব সহজেই ভুলে যাওয়া যাচ্ছে না। একদিন শপিং মলে ঐশী তার মায়ের সাথে শপিং করতে বেরিয়েছে। শপিং মলের তৃতীয় তলায় একটা বুটিক শপে ঢুকলো দুজন। ঐশী, তোর পছন্দটা একদম চেঞ্জ হয়ে গেছে। আগের মতো হালকা কালার কিছু দেখছিস না কেন? উফ মা, ট্রেন্ড বদলেছে, এখন ডার্ক কালারই ইন। মা আর কিছু না বলে জামাগুলো দেখতে লাগলেন। ঐশী একটা গাউন পছন্দ করে ট্রায়াল রুমে ঢুকে গেল। ঠিক তখনই ওই দোকানে রাফি তার এক বন্ধুর জন্য উপহার কিনতে ঢুকলো। দুজনেই বুঝতে পারেনি যে ভাগ্য তাদের ফের এক জায়গায় নিয়ে এসেছে। রাফি কিছুক্ষণ ঘুরে জামা দেখছিল, হঠাৎ করে তার চোখ আটকে গেল ট্রায়াল রুমের দরজায়। দরজা খুলতেই ঐশী বেরিয়ে এলো। রাফি হতবাক হয়ে তাকিয়ে রইল। এই মেয়ে এখানে? ঐশী তাকে প্রথমে খেয়াল করেনি, কিন্তু জামাটা ঠিক করতে করতে পিছন ফিরে তাকাতেই রাফির চোখে চোখ পড়ল। দুজনেই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। আপনি? হ্যাঁ আমি। দেখা হলো আবার, বলেছিলাম না দেখা হবে। ঐশী একটু অপ্রস্তুত হয়ে বলল, মা চলেন অন্য দোকানে যাই। ঐশী দ্রুত বেরিয়ে গেল, কিন্তু রাফি তখন দাঁড়িয়ে ভাবছিল। ঐশী দ্রুত ট্রায়াল রুম থেকে বেরিয়ে মায়ের সাথে অন্য দোকানে চলে গেল, কিন্তু রাফির চোখ তখনও ঐশীর দিকেই ছিল। রাফি জামা কিনতে গিয়ে হঠাৎ পাশের একটা দোকানে সুমনা কাকিমাকে দেখতে পেল। রাফি মুচকি হেসে তার দিকে এগিয়ে গেল। আরে কাকিমা, আপনি এখানে? ও মা, রাফি তুই এখানে কি করছিস? রাফি হাসি দিয়ে বলল, এক বন্ধুর জন্য কিছু কিনতে এসেছি। আপনি কার সাথে আসছেন? সুমনা একটু অবাক হয়ে বললেন, আমার মেয়েকে নিয়ে এসেছি, ওর শপিং দরকার ছিল। রাফি অবাক হয়ে বলল, মেয়ে? আপনার মেয়ে? সুমনা মাথা নেড়ে বললেন, হ্যাঁ রে ঐশী, তোকে বলিনি আগে? রাফি পুরো হতবাক হয়ে গেল। ঐশী? ঐশী কাকিমার মেয়ে? কাকিমা, আমি তো জানতাম না। আচ্ছা, উনি কোথায় গেলেন? সুমনা হেসে বললেন, অন্য দোকানে গেছে। কেন, তুই কি চিনিস নাকি? রাফি একটু হেসে বলল, চিনি না বললে মিথ্যা হবে। একবার দেখা হয়েছিল, তবে জানতাম না যে উনি আপনার মেয়ে। সুমনা আবারও বললেন, তুই তো ছোটবেলায় তোর রাহুল কাকুর সাথে আসতি আমাদের বাসায়। তোর ওই আঙ্কেল আমার স্বামী, তোর বাবার বন্ধু তো। রাফি অবাক হয়ে গেল। সে ছোটবেলায় ঐশীর বাবার সাথেও পরিচিত ছিল, কিন্তু তখন ঐশীকে কখনো দেখেনি। ঠিক তখনই ঐশী ফিরে এলো। মা, আপনি কার সাথে কথা বলছেন? সুমনা হেসে বললেন, ঐশী, চিনতে পারলি? রাফি তোর বাবার বন্ধুর ছেলে, ছোটবেলায় বাসায় আসতো। ঐশী হতবাক হয়ে তাকিয়ে রইল। আপনি রাফি? রাফি মুচকি হেসে বলল, হ্যাঁ, আমি সেই পিচ্ছি রাফি, তবে এখন একটু বড় হয়েছি। ঐশী বিরক্ত মুখে বলল, আপনি তো আসলেই পিচ্ছি। রাফি হাসতে হাসতে বলল, তাহলে তো সম্পর্কটা জমে উঠল। ছোটবেলার পরিচিত বড় হয়ে কিভাবে ফাজিল হয়ে গেছে, সেটা তো এখন দেখতেই হবে। আপনার ফাজলামি বন্ধ করেন। সুমনা বুঝতে পারলেন কিছু একটা ঘটেছে। তিনি মুচকি হেসে বললেন, তোমরা দুজন তো ভালোই চেনো একে অপরকে। আচ্ছা, আমি দেখি আরেকটা দোকানে, তোমরা কথা বলো। এইভাবেই পুরনো পরিচয় নতুন মোড় নিতে শুরু করলো। দুজনের জীবনের এই গল্প জমতে শুরু করলো, যেখানে কাকতালীয় দেখা তাদের কপালের খেলায় লাগলো। ঐশী কিছুটা বিরক্ত হয়ে মায়ের দিকে তাকিয়ে রাফির কথা শুনছিল।
মা পাশের দোকানে চলে যেতে ঐশী গজগজ করতে করতে রাফির দিকে এগিয়ে এলো। আপনি আমার মায়ের সাথে কি কথা বললেন? আপনি তো আমাকে চিনতেন না, এখন হঠাৎ কিভাবে এত চিনে গেলেন? আরে আরে এত রাগ কিসের? তোমার মা তো আমাকে ভালো করেই চেনেন। তোমার বাবার সাথে আমার বাবার বন্ধুত্ব সেই ছোটবেলা থেকেই। মানে আপনি আমার বাবার বন্ধুর ছেলে? রাফি মুচকি হেসে মাথা নেড়ে বলল, একদম ঠিক ধরেছ। রুহুল কাকু মানে তোমার বাবা, আর আমার বাবা অনেক দিনের বন্ধু। ছোটবেলায় তোমাদের বাসায় আসতাম, তখন তোমাকে দেখিনি অবশ্য। ঐশী হতবাক হয়ে তাকিয়ে বলল, অদ্ভুত ব্যাপার, আপনি তো একটা পিচ্চি ছেলে, এখন এরকম ফাজিল হলেন কিভাবে? রাফি হেসে বলল, ফাজিল এই শব্দটা তোমার খুব পছন্দ মনে হচ্ছে, কিন্তু শুনে রাখো, আমি কিন্তু খুব ভালো ছেলে ছিলাম। তোমার সামনে আসার পরেই মনে হয় ফাজিল হয়ে গেছি। ঐশী রাগে চোখ বড় করে বলল, এই ধরনের কথা বলবেন না আমার সাথে, আমি মোটেই এসব সহ্য করব না। রাফি আরো মজা নিয়ে বলল, আরে আরে একটু মজা করছি, তুমি এত সিরিয়াস কেন? তুমি তো এখন আমার ছোটবেলার কাকিমার মেয়ে, তো কাকিমার মেয়ে কি আমার উপর একটু রাগ দেখাতে পারে না? ঐশী আবার গজগজ করতে লাগলো, আপনার এই মজা করার অভ্যাসটা আগে বন্ধ করুন। আমি আপনাকে চিনতে চাই না, আর আমার মা যেন না বুঝতে পারেন। ঐশী যতই রেগে যাক, রাফির মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ হচ্ছিল। জানি তুমি যতই রাগ করো, আমাদের দেখা হওয়া কাকতালীয় ছিল না। এই গল্পের শুরু এখান থেকেই। ঐশী চলে যেতে চাইল, কিন্তু রাফি পেছন থেকে ডাক দিল, ঐশী, আবার দেখা হবে, গল্প জমবে, কাকতালীয় ঘটনাগুলো কখনো থামে না। ঐশী পেছন ফিরে তাকিয়ে বিরক্ত মুখে বলল, আমার সাথে কথা বলার দরকার নেই। রাফি হেসে বলল, ঠিক আছে, দেখা হলে বলবো না, কিন্তু দেখা তো হবে। পরদিন কলেজে গিয়ে ঐশী নিজের বন্ধুদের সাথে সেই অদ্ভুত ঘটনাটা শেয়ার করলো। তোরা জানিস না রে, কাল শপিং এ গিয়েছিলাম মায়ের সাথে, আর সেখানে একজন ফাজিল ছেলের সাথে দেখা। পরে জানলাম সে আবার আমার বাবার বন্ধুর ছেলে। ভাবতে পারিস? ঐশীর বন্ধুরা হেসে কুটিপাটি হয়ে গেল। তুই একটা ফাজিল, দেখা হয়েছে আরেকটা ফাজিলের সাথে, কেমনে সম্ভব? ওরে বাবা, কাকতালীয় ঘটনা যাকে বলে এটাই সেটা। দুজন ফাজিলের দেখা হয়ে গেছে, এখন তো গল্প জমবেই। ঐশী মুখ বাঁকিয়ে বলল, দেখ তোরা মজা নিচ্ছিস কেন? আমি তো ওর সাথে কথা বলতে চাইনি। ও মাই গড, এখন বলছিস কথা বলতে চাইনি, অথচ তোকে দেখে ছেলেটা বুঝে গেছে তুই রাগী মেয়েদের ক্যাটাগরিতে পড়িস, আর এই ধরনের ছেলেরা তেমন মজার ছেলেই হয়। ঐশী বিরক্ত মুখে বলল, মজার ছেলে নয়, ফাজিল ছেলে, সারাক্ষণ ঠাট্টা করছে, আর মনে হয় সামনে গিয়ে ওর সাথে আরো ঝামেলা হবে। ঐশীর বন্ধুদের মধ্যে সবাই এই গল্প শুনে মজা নিচ্ছিল। আচ্ছা, ছেলেটার নাম কি? রাফি বলল ছোটবেলায় আমাদের বাসায় নাকি আসতো, আমার মা বাবার সাথে ওর মা বাবার ভালো বন্ধুত্ব। রিয়া হাসতে হাসতে বলল, আচ্ছা, এভাবেই শুরু হওয়া গল্পগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং হয়। তো একটা প্রেমের গল্প শুরু হয়ে গেল না তো? ঐশী চোখ বড় করে বলল, তুই চুপ করবি, এসব কিছুই হবে না। দেখিস হুট করে যদি আবার ওর সাথে দেখা হয়ে যায়। এদিকে রাফি ও ঐশীকে নিয়ে চিন্তা করতে থাকে। অফিসে বসে কাজের ফাঁকে ফাঁকে ঐশীর কথাগুলো মনে পড়ে। রাফির দুই বন্ধু সোহান আর আরাফাত রাফির চিন্তিত ভাব দেখে মজা করতে করতে বলল, কিরে রাফি, তুই তো আজকে বেশ গম্ভীর, কোনো মেয়ের ধাক্কা খেয়ে প্রেমে পড়ে গেলে নাকি? ছাড় তো সোহান, রাফি কি আর এসব করবে? ও তো কাজের মানুষ, অফিস আর বাড়ি ছাড়া আর কিছুই বোঝে না। রাফি মুচকি হেসে বলল, আমার জীবনে একটা মজার ঘটনা ঘটেছে, পরে বলবো তোদের। সোহান ও আরাফাত একসাথে বলল, মজার ঘটনা, প্লিজ এখনই বল। বলো বলো, আমরা শুনতে চাই। হা হা হা। রাফি হাসতে হাসতে বলল, আগে দেখা করুক আরো কয়েকবার, তারপর মজা হবে, তখন বলবো। ঐশীর বন্ধুরা গল্পের মজায় মেতে উঠল, তবে মজার চেয়ে এবার তারা টিচ করায় বেশি মন দিল। ঐশী, ভাবতো তুই আর সেই রাফি একদিন হয়তো। ঐশীর রাগে লাল হয়ে বলল, তোরা থামবি আর এইসব ভাবিস না,
কিছু হবে না। দেখিস এমন হুট করে যে দেখা হয়েছে এটা নিয়তি, কপালে কিছু একটা লেখাই আছে। আর এখন মনে হচ্ছে ঐশী রাগী মেয়ে হলেও মনে মনে কিন্তু গল্পের পাঠটা খুব উপভোগ করছে। ঐশী হতভম্ব হয়ে বলল, লট, তোর মাথা ঠিক আছে? মেহেজাবিন হাসতে হাসতে বলল, প্ল্যাট ঠিকই আছে, নায়ক তো হাজির, এখন শুধু সিনেমার কিচ্ছু মুভমেন্ট বাকি। অন্যদিকে রাফির টেবিলে কাজ করছে, কিন্তু মনটা একটু উড়ু উড়ু। ঐশীর রাগী মুখটা মনে পড়ছে বারবার। তখনই অফিসের বস প্রবেশ করলো। রাফি, এত মনোযোগ দিয়ে কি চিন্তা করছো? কোনো প্রজেক্ট জমা দিতে বলেছি আমি? রাফি চমকে উঠে বলল, স্যার, ও না, মানে আমি কাজ করছিলাম। মনে হচ্ছে কাজের চেয়ে অন্য কিছুতে মনোযোগ বেশি। ঠিক করে কাজ করো, আজকের রিপোর্ট জমা না দিলে বুঝতে পারবে। রাফির দুই বন্ধু সোহান আর আরাফাত দূর থেকে হাসি চেপে বলল, রাফি, তোকে তো স্যার বকা দিল, প্রেম করতে গেলে এমনই হয়। ওহ, নিশ্চয়ই ঐশী ভাবির কথা ভাবছিল। রাফি কপালে হাত রেখে বলল, তোরা দুইজন চুপ করবি? স্যার বকা দিল আর তোরা মজা নিচ্ছিস? বকা তো খেয়েছিস, এখন বল তো ওই মেয়েটার সাথে আবার কবে দেখা হবে? রাফি একটু হেসে বলল, যদি কপালে থাকে আবার দেখা হবেই। ঐশী ক্লাস শেষে বাসায় ফিরতে মেহেজাবিন ফোন করলো। ঐশী, একটা দারুণ খবর আছে। কি খবর? আমার মামাতো বোনের বিয়ে, তোর আসতেই হবে, দারুণ মজার আয়োজন হবে। বিয়ে কবে? পরশু সন্ধ্যায়, কিন্তু তোকে কাল থেকে আসতে হবে, আমরা সবাই মিলে একসাথে মজা করব। ঐশী একটু ভেবে বলল, ঠিক আছে, মাকে বলে দেখি। পরদিন বিয়ের বাড়ি ঐশী আর মেহেজাবিন একসাথে বিয়ের বাড়িতে পৌঁছালো। সবাই সাজগোজ আর আনন্দে ব্যস্ত, কিন্তু বিয়ের ভিড়ে ঐশীর চোখ আটকে গেল একজনের দিকে। ঐশী অবাক হয়ে মেহেজাবিনকে বলল, ওই ছেলেটা এখানে? কোনটা? ও তো রাফি, ওর বাবার সাথে আমাদের আত্মীয় সম্পর্ক আছে, ছোটবেলা থেকেই চিনি। ঐশী হতভম্ব হয়ে বলল, রাফি মানে সেই ফাজিল ছেলেটা? মেহেজাবিন হাসতে হাসতে বলল, হ্যাঁ রে, কেন, তুই এগুলো চিনিস নাকি? ঐশী চোখ ঘুরিয়ে বলল, না না, চিনি না। কিন্তু ঐশী বুঝতে পারলো কপাল আবার তাদের মুখোমুখি করে দিয়েছে। ঐশী রাফিকে দেখে দ্রুত অন্যদিকে সরে গেল। মেহেজাবিন তাকে ডাকার আগেই সে বিয়ের অতিথিদের ভিড়ে মিশে গেল। ঐশী মনে মনে বলল, না, আমি ওর সাথে কথা বলতে চাই না। যেদিকে ও আছে আমি ঠিক উল্টো দিকে যাব। কিন্তু ভাগ্যের খেলায় ঐশী যেদিকেই যায় রাফির নজর ঠিক তার ওপরেই পড়ে। এদিকে ঐশী বাগানে একটু শান্তি খুঁজতে বের হলো। ঠিক তখনই একজন অপরিচিত ছেলে তার সামনে এসে দাঁড়ালো। ছেলেটি বলল, ঐশী, তুমি কি একটু সময় দেবে? আমি কিছু বলতে চাই। ঐশী অবাক হয়ে বলল, কি বলবেন? ছেলেটি একটু সংকোচ করে বলল, আমি অনেকদিন ধরে তোমাকে পছন্দ করি, তোমাকে বিয়ের প্রস্তাব দিতে চাই। ঐশী হতভম্ব হয়ে বলল, আপনি কি বলছেন? আমি এসব নিয়ে কোনো আগ্রহ নেই। ছেলেটি আবার বলল, দয়া করে একবার ভেবে দেখো, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। ঐশী কড়া গলায় বলল, না মানে না, দয়া করে আমাকে বিরক্ত করবেন না। ঐশী দ্রুত সেখান থেকে চলে গেল। এই পুরো ঘটনাটা দূর থেকে রাফি দেখে। রাফি নিজের মনে বলল, ঐশী, তোমার এই গম্ভীর মেজাজের পেছনে অন্যরকম একটা মেয়ে লুকিয়ে আছে। তা না হলে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করতে পারতে না। কিন্তু কেন যেন মনে হচ্ছে তোমার সাথে আমার গল্পটা এখানেই শুরু। রাফির চোখে তখন এক ধরনের কৌতূহল আর আগ্রহের ছাপ। বিয়ের অনুষ্ঠান শেষে ঐশী বাড়ির পথে হাঁটতে থাকে। সন্ধ্যার হালকা বাতাসে চারপাশটা বেশ সুন্দর লাগছিল, কিন্তু ঐশীর মনটা ছিল খারাপ। ঠিক তখনই একটা গাড়ি এসে পাশে থামলো। রাফি গাড়ির জানালা খুলে বলল, ঐশী, উঠো, তোমাকে বাড়ি নামিয়ে দেই। ঐশী বিরক্ত মুখে বলল, না, দরকার নেই, আমি একাই যাব। রাফি মুচকি হেসে বলল, তুমি সবসময় এমন রাগী কেন? চলো একটু ঘুরে আসি, একটু মজা করব, রাগ কমবে। ঐশী চোখ ঘুরিয়ে বলল, তুমি মজা পাও নাকি? আমি মজা করার মুডে নেই। রাফি এবার সিরিয়াস মুখে বলল,
ঐশী আর কতদিন ঝগড়া করব আমরা? চলো তুমি আর আমি বন্ধু হই, কি বলো? ঐশী অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। রাফি কণ্ঠে কোনো দুষ্টুমি ছিল না, বরং সে বন্ধুত্বের প্রস্তাব নিয়ে সত্যি আন্তরিক ছিল। ঐশী গাড়িতে উঠে বসলো। রাফি স্টিয়ারিং ধরে একটা মিষ্টি হাসি দিল। তুমি তো ভাবতেই পারোনি যে আজ এভাবে আমরা একসাথে ঘুরতে বের হব, তাই না? ঐশী মুচকি হেসে বলল, ভেবেছিলাম, তবে তোমার মতো ফাজিলের সাথে না। দুজনেই হেসে ফেলল। তারা শহরের রাস্তায় ঘুরে ঘুরে গল্প করতে থাকলো। কলেজের কথা, ছোটবেলার মজার ঘটনা, পরিবার সবকিছু নিয়ে কথা হচ্ছিল। এক সময় রাফি বলল, তুমি তো অনেক মজার মেয়ে, অথচ সব সময় রেগে থাকো কেন? ঐশী হাসতে হাসতে বলল, তুমি বেশি কথা বলো বলেই মনে হয়। কিছুক্ষণ চুপ থাকার পর রাফি বলল, ঐশী, তোমার সাথে কথা বলবো কিভাবে? যদি তোমার নাম্বারটা দাও। ঐশী একটু ভাবলো, তারপর বলল, ঠিক আছে, কিন্তু বেশি বিরক্ত করো না। ঐশী নম্বরটা দিল। রাফি ফোনে সেভ করলো আর বলল, এখন তো আমাদের গল্প আরো জমবে, দেখো বন্ধুত্বটা ভালোই জমবে। দেখা যাক। ঐশী গাড়ি থেকেই নামতে গিয়ে এক পা বাড়ালো, তারপর দাদুর কাছে গেল। দাদু বলল, কিরে ঐশী, বিয়ে কবে করবি? খেয়াল করেছিস সময় চলে যাচ্ছে। ঐশী একটু অস্বস্তি হয়ে বলল, দাদু, সময় হয়নি এখন, একটু পড়াশোনার কাজকর্ম শেষ করি, তারপর কথা বলবো। দাদু হেসে বললেন, তুই তো সব সময় সময়ে চা, তবে আর একটু তাড়াতাড়ি ভাববি। ঐশী মুচকি হেসে চলে গেল তার রুমে। অন্যদিকে রাফি বাসায় ফিরে গিয়ে শুয়ে পড়ল। রাস্তায় ঐশীর সাথে যেটুকু সময় কাটিয়েছে সেগুলো তার মনে পড়ে যাচ্ছিল। ঐশী কেমন মেয়ে, এত রেগে থাকলেও মাঝে মাঝে তার মধ্যে অন্য একটা দিকও দেখা যায়। এতটা গম্ভীর হওয়ার পিছনে কি কোনো কারণ আছে? কেন যেন মনে হচ্ছে আমাদের গল্পটা এখানেই থামবে না। তবে বন্ধুত্বের কথা যদি বলি, তাহলে ঐশীকে আরো ভালোভাবে বুঝতে হবে। রাফি আবার ফোনটা তুলে নিল। এবার মনে মনে ঠিক করে ঐশীকে ফোন করা উচিত। ঐশী ফোন ধরো। হ্যালো। রাফি হাসি মুখে বলল, হ্যালো, কেমন আছো? কিছু কথা ছিল, বলবো? ঐশী একটু বিরক্ত হলেও ফোনে কিছুক্ষণ কথা বলল। কফি নিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাফির সাথে কথা বলতে লাগলো। তুমি আবার কি চাও? কেমন জিজ্ঞাসা? রাফি একটু চুপ করে থেকে বলল, কাল কি দেখা করব? ঐশী তৎক্ষণাৎ উত্তর দিল, না, কাল হবে না, সময় নেই আমার। রাফি একটু চুপ থেকে বলল, ঠিক আছে, তবে পরের দিন হলে কথা হবে। ঐশী হেসে বলল, হ্যাঁ, দেখা যাবে, তখন সময় পেলে তবেই। ঐশী কলেজে এসে তার বন্ধুদের সাথে বসে গল্প করছিল। কিরে, কি খবর? গতকাল তো তুই রাফির সাথে কথা বলছিলি, কেমন লাগলো? ঐশী একটু বিরক্তি প্রকাশ করো। কি আর বলবো, ফাজিল ছেলেটা তো সারাক্ষণ মজা করছিল, ভাবতেই পারিনি এত সিরিয়াস যে হতে পারে। রিয়া মজা করে বলল, তাহলে কি তুই তার সাথে বন্ধুত্ব করলি? ঐশী চুপ করেছিল কিছুক্ষণ, তারপর বলল, বন্ধুও না, তবে কিছুটা জানবো তো, কাল দেখা হবে তো, সময় পেলাম তো। তবে তো একটা মজা শুরু হচ্ছে মনে হয়, কি বলিস? একটু ভাবতে হবে তো। ঐশী কিছুটা মুচকি হেসে বলল, কিছুই হবে না, তবে সময়ের সাথে সবকিছু দেখা যাবে। অন্যদিকে রাফি অফিসে ফিরে এসে কাজের চাপ নিয়ে ডুবতে শুরু করলো। আজকাল তার মাথায় একটাই চিন্তা, ঐশীর সাথে সম্পর্কের পরিস্থিতি। তবে অফিসে আরো কিছু ছিল যা তাকে চিন্তা করতে বাধ্য করছিল। রাফির ম্যানেজার সুনীতি ম্যাম টের পেয়েছিলেন অফিসে রাফি এবং ঐশী নিয়ে কিছু গুজব চলছে। সুনীতি ম্যাম নিজের ধরনের রাফিকে একটু চাপ দিতে শুরু করেন। রাফি, তুমি তো তোমার কাজের পাশাপাশি বেশ কিছু ব্যক্তিগত সম্পর্ক নিয়েও মজা করতে শুরু করেছো, বুঝছো? এটা ঠিক না। রাফি একটু হক চুকিয়ে গেল। কি বলছেন ম্যাম? আমি তো কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, ব্যক্তিগত কিছু নয়। সুনীতি ম্যাম এক দৃষ্টিতে তাকিয়ে রাফির দিকে বলেন, আমার কাছে সবকিছু স্পষ্ট, তোমার কাজেও ফোকাস করা দরকার, আর এই সব গুজব নিয়ে আমি কিছু শুনতে চাই না। রাফি চুপ হয়ে গেল, জানতো সে কিছু বললে ম্যাম আরো চাপ দিবেন। কাজের চাপ ও ব্যক্তিগত সম্পর্কের সমস্যার মাঝে একাকার হয়ে গেল রাফির মনের অবস্থা। রাফি এখনো সুনীতি ম্যামের কথা ভাবছিল। আজকের পর সে নিশ্চিত ছিল
যে সুনীতি ম্যাম তাকে একটা সুযোগ দিতে চাইছেন, যাতে তার কাজের প্রতি মনোযোগ আরো বাড়ে। রাফি, তোমার গত কয়েকদিনের পারফরমেন্স কিছুটা ল্যাকিং মনে হচ্ছে। আমি চাই তুমি নিজেকে আরো প্রমাণ করো। রাফি সোজা চোখে তাকিয়ে বলল, ম্যাম, আমি এখনো কিছু প্রমাণ করিনি, তবে আমি চেষ্টা করছি, আপনি চিন্তা করবেন না। সুনীতি ম্যাম আরো একবার চোখে চোখ রেখে বললেন, ঠিক আছে, তবে তোমার কাজের প্রতি দায়বদ্ধতা বুঝতে হবে, শুধু ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভাবলে চলবে না। রাফি একটু মাথা নেড়ে বলল, না ম্যাম, আমি জানি কাজের গুরুত্ব। তবে একে একে তার ভেতরে চেপে রাখা অনুভূতিগুলো আবারও মাথাচাড়া দিল। অফিসের চাপ, সুনীতি ম্যামের পোস্টানো আর ঐশীর সাথে সম্পর্ক, সবই যেন এক জায়গায় এসে মিলে যাচ্ছিল। ঐশী এখন কলেজে যাচ্ছিল, কিন্তু আজকাল তার মন পড়াশোনায় একদমই নেই। কলেজে যাওয়ার সময় সে একদিকেই সন্ত্রীক ভাবনায় ডুবেছিল, আর অন্যদিকে মা মেয়ে কথা বলছিল। তুমি কি জানো আজকাল তোমার পড়াশোনার অবস্থা কি? তুমিই বলো কখন পড়বে? ঐশী একটু বিরক্ত হয়ে বলল, মা, পড়াশোনায় মন দিচ্ছি না ঠিক, কিন্তু কিভাবে কি হবে আমি নিজেই জানি। মুনিয়া চিন্তিত হয়ে বললেন, এই বয়সে যদি তুমি নিজের পড়াশোনা নিয়ে অবহেলা করো তাহলে ভবিষ্যতে কি করবে? ঐশী কেমন যেন মনে হলো মা ঠিকই বলছেন, কিন্তু সে নিজের সিদ্ধান্তে অটল থাকলো। মা, আমি জানি, কিন্তু একদিন সব ঠিক হয়ে যাবে। মুনিয়া একটু ক্ষুব্ধ হয়ে বলে, কোনো মেয়ের কাছ থেকে এতটা হালকাপনা আশা করি না। তুমি ঠিকঠাক পড়াশোনায় মন দাও। আমি আর তোমার বাবাও দেখছি কেমন ফাঁকা হয়ে পড়েছ। ঐশী কিছু বলল না, চুপ করে তার মার দিকে তাকিয়েছিল। মনে মনে ঠিক করলো এখন পড়াশোনায় আরো গুরুত্ব দেবে। রাফি কাজ শেষ, ফোনটা হাতে নিয়ে ঐশীকে মেসেজ দিল, তুমি কি ফ্রি আছো? দেখা করতে পারবো? ঐশী কিছুটা সময় নিয়ে উত্তর দিল, হুম। এরপর দুজনে একে অপরের সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন এবং তারা একটি রেস্টুরেন্টে দেখা করলো। হা হা হা, তোমার দিন কেমন কেটেছে? ওই যে পড়াশোনার চাপ আর তোমার প্রপোজাল নিয়ে মাথা ভার, তবে ঠিক আছি। আমার প্রপোজাল নিয়ে মাথা ভার? আমি তো কিছু বলিনি। না, কিছু বলনি, কিন্তু আমি জানি। তাছাড়া আমরা একে অপরের জন্য বেশ ভালোভাবেই জানছি। তাহলে তোমার মনের অবস্থা কি? কাজের চাপ আর পড়াশোনা সব মিলিয়ে কি একটু ক্লান্তি বোধ হচ্ছে? হ্যাঁ, ক্লান্তি তো অনুভব করছি, তবে সব কিছু ঠিক হয়ে যাবে। আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে, তবে তোমার সাথে একটু সময় কাটাতে ভালো লাগে। ঐশী একটু অবাক হয়ে তাকিয়েছিল, তবে মনেই কিছু একটা পরিবর্তন অনুভব করছিল। ঐশী কলেজে ফিরে তার বন্ধুরা তাকে নিয়ে বেশি মজা করতে লাগলো। তারা খুব উৎসাহের সাথে বলছিল, তুমি আর রাফি তো আজকাল বেশ ঘোরাঘুরি করছো, নাকি প্রেমের সেলফি তোলা শুরু করেছো? ওরে বাবা, তোরা কি আমার দুনিয়া জানিস না? রাফি, তোমাকে একবার ফোনে মেসেজ দিয়েছিলাম আর তুমি শুধু হুঁ বলেই আছো। কিছু কি চলছে? ঐশী এক পলক হাসলো, তারপর একটু বিরক্ত হয়ে বলল, আরে চুপ করে থাকো, আমার ব্যক্তিগত জীবন নিয়ে এরকম কথাবার্তা কষ্ট দেয়। আরে এই তো মজা, তুই আর রাফি একসাথে থাকলেই তো আমাদের গল্প জমে যাবে। হঠাৎ করে কি এমন হলো বল না। ঐশী একটু থেমে গিয়ে বলল, কিছুই না, শুধু একটু সময় কাটাতে বের হয়েছিলাম, বেশি কিছু নয়। ঐশী তার বন্ধুদের সাথে মজা করলেও তার মনটা অন্য জায়গায় ছিল। রাফিকে নিয়ে তার মাথায় অনেক প্রশ্ন আসছিল। তার বন্ধুরা যখন তাকে নিয়ে হাসাহাসি করছিল, তখনই সে বুঝতে পারছিল যে রাফির সাথে সম্পর্ক কিছুটা গভীর হচ্ছে, কিন্তু সে নিজেও পুরোপুরি নিশ্চিত কি হবে। ঐশী কলেজ থেকে ফিরে আসার পরও বন্ধুদের কথাগুলো মাথা থেকে বের করতে পারছিল না। বারবার রাফির কথা মনে পড়ছিল, রাগও হচ্ছিল, আবার কোথাও একটা কৌতূহল হচ্ছিল। অন্যদিকে রাফি অফিস থেকে ফিরে নিজের রুমে বসে চিন্তা করছিল কিভাবে ঐশীর সাথে আবার দেখা হতে পারে। ঐশীর মা রান্নাঘর থেকে ডাক দিলেন, ঐশী, তোর বাবা একটু আগে ফোন করেছিল, বলল কাল রাফির বাবা মা আমাদের বাসায় আসবেন। ঐশী ভ্রু কুঁচকে বলল, রাফির বাবা মা কেন? তুই জানিস না, ওরা তো আমাদের পারিবারিক বন্ধু। তোর ছোটবেলায় ওরা অনেকবার এসেছেন।
এবারও আসছে আমাদের সাথে দেখা করতে। ঐশী মনের মধ্যে গজগজ করতে থাকলো। আবার ওই ফাজিল ছেলের সাথে দেখা হবে? উফ। পরদিন সন্ধ্যায় রাফির বাবা মা ঐশীদের বাসায় এলেন। রাফি তখনও জানতো না তাকে যেতে হবে। রাফি, তুই রেডি হয়ে নে, আমরা ঐশী আপুদের বাসায় যাচ্ছি। রাফি বিস্মিত হয়ে বলল, ঐশী আপুদের বাসায়? ও আচ্ছা, বুঝেছি। রাফি একটু মুচকি হাসল। দেখা তো হবেই, এবার কিন্তু মজা করব। ঐশীর ঘরে ঐশী তখনও আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। মেহেজাবিনের ফোন। কিরে, কাল যা বলছিলি সেই ফাজিল ছেলেটার সাথে আবার দেখা হবে না তো? ঐশী বিরক্ত হয়ে বলল, দেখা হতে চলেছে, আমার তো আর শান্তি নেই। মেহেজাবিন আবার হাসতে শুরু করলো। দেখিস, ও তোকে পছন্দ করে বসবে, প্রেম হয়ে যাবে, আর শেষে বিয়ে। তুই চুপ করবি? এসবের কিছুই হবে না। রাতেই রাফির পরিবার যখন ঐশীদের বাসায় গেল, তখন রাফি দরজায় দাঁড়িয়ে ঐশীর দিকে তাকিয়ে হাসতো। হ্যালো, ধাক্কা খাওয়া মেয়ে, কেমন আছো? ঐশী রাগী চোখে তাকিয়ে বলল, তুই আবার এখানে কেন? রাফির মা বললেন, ঐশী, তুমি তো অনেক বড় হয়ে গেছো, ছোটবেলায় তোমাকে দেখেছি আর চিনতেই পারছো না। রাফি মজা করে বলল, চিনতে পারবে কিভাবে? ধাক্কা খাওয়ার সময় আমার দিকে ঠিক মতো দেখার সুযোগ তো পাইনি। ঐশী কিছু না বলে ঘরের ভেতর চলে গেল। ঐশী বাসায় ফিরতেই মেজাজটা আরো খারাপ হয়ে গেল। রাফির সাথে প্রথম সাক্ষাতের পর থেকে যতই সময় যাচ্ছিল ততই মনে হচ্ছিল সে যেন এক মজার প্যাচে ফেসে গেছে। কি যে বয় রাফি, একদমই মজা করে যাচ্ছে। এদিকে রাফি সবার সামনে হাসতে হাসতে ঐশীর দিকে তাকালো। তুমি খুব কঠিন ভাবনা ঐশী, কিন্তু জানো তোমার চোখে এক ধরনের মিষ্টি রাগ লুকিয়ে থাকে। ঐশী মুখে কিছু বলল না, তবে মনের মধ্যে ভাবছিল। মিষ্টি রাগ? সত্যি বলছি, মেজাজটাই গেল। এটা যে কি হলো বুঝতেই পারছি না। সেই রাতেই বাড়ি ফিরে খুব চিন্তিত হয়ে পড়ল রাফি। সে জানতো ঐশী তার কাছে একদম সোজা লক্ষ্য নয়, তবে কিছু একটা ছিল যে তাকে প্রতিদিন কিছু নতুন শেখাচ্ছিল। এই মেয়েটা খুব আলাদা, আমার জন্য সহজ হবে না, তবে না জানি কি হবে, কিছু একটা ঘটবেই। রাফি ফোনে তার বন্ধু মেহেদির সাথে কথা বলছিল। ইন্টারেস্টিং ব্যাপার, তোরা জানো ঐশী কেমন মেয়ে? যাদের সাথে মজা করা যায় তেমন কোনো মেয়ে নয়, সে অনেক কঠিন। তবে তো ফাজিলের মতো আরো কঠিন হতে হবে। তুই তো জানিস, পেশাটা ফেলে দিলেই মিষ্টি কনফেকশন হয়ে যাবে। রাফি হেসে বলল, এটা তো জানি মেহেদি, কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হবে মনে হয়। পরের দিন ঐশী ক্লাসে বসে চিন্তা করছিল, মনে মনে ভাবছিল, এখনো কেন রাফি মাথা থেকে বেরোচ্ছে না? না, এটা ভালো কিছু হতে দেবে না, পড়াশোনা হচ্ছে না। ঐশীর বন্ধু সায়নী তার পাশে এসে বলল, কি হলো ঐশী, তুই একটু চিন্তিত দেখাচ্ছিস, কিছু মনে রেখেছিস না তো? কিছু না সায়নী, কিছু ভাবছিলাম। অবশ্যই কিছু ভাবছিলি, যেহেতু তোর মুখে আবার একটা রহস্যময় হাসি ছিল। ঐশী বিরক্ত হয়ে বলল, এইসব কিছু নয়, এটি একটিই ছিল, আর তা হলো রাফি। ও হ্যাঁ, তুই কি জানিস, সে তো খুব মজা করে তোর সাথে। এখন তো মনে হচ্ছে তুইও তার সাথে একটু মজা করতে চাইছিস। ঐশী চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এসব বন্ধ করো, আমি কোনো ফাজিলের সাথে মজা করতে চাই না। অফিসে রাফি বসে তার ইমেল চেক করছিল। ঠিক তখনই ঐশী হেঁটে অফিসের কাছে চলে এলো। রাফি তাকিয়ে দেখে ঐশী যেন আগের মতোই জেদি, কিন্তু এক অদ্ভুত হাসি তার মুখে। কি ব্যাপার ঐশী, কোনো নতুন প্ল্যান ভাবছো? ঐশী চোখ রোল করলো। তুমি আবার এখানে? তোমার যে পেশা সেখানেও উপস্থিত হও, এইভাবে দিনের পর দিন অফিসের বাইরেও? রাফি হাসি দিয়ে বলল, তোমার পছন্দ হলো না তো বলো, একটু ফাজিল তো হতে হয়। ঐশী মুখ ঘুরিয়ে চলে গেল। তবে কিছু মুহূর্তের জন্য রাফি বুঝতে পারলো ঐশীর প্রতিক্রিয়া আগের চেয়ে আলাদা ছিল, কিছু একটা বদলেছে, কিন্তু কি তা সে বুঝতে পারছিল না। একদিন অফিসে রাফি আর ঐশী একে অপরকে এক ধরনের নতুন সম্পর্কের মধ্যে দেখতে পেল। তাদের মধ্যে একটা অদ্ভুত নীরবতা ছিল, যেন কিছু একটা ঘটতে যাচ্ছে। রাফি জানতো ঐশী তার সাথে কিছুটা দূরত্ব বজায় রাখতে চায়, তবে সে কি তার সাথে আরো কাছে আসতে পারবে? এই প্রশ্ন রাফির মনে ঘুরপাক খাচ্ছিল। ও কি জানে আমি কি ভাবি? আমি কি তার সাথে সম্পর্ক গড়তে চাই? অফিসের কাজ গুছিয়ে রাফি ঐশীর দিকে তাকালো।
ঐশী ছিল তার ডেস্কে, খুবই মনোযোগী, কিন্তু রাফির দিকে তাকিয়ে কিছুটা বিরক্তি ঝলমল করছিল তার চোখে। এটা আবার কি? এটা কি আরেকটা ফাজিলের কাণ্ড না হলে আর কি? রাফি চুপচাপ তার ডেস্কে ফিরল, কিন্তু মনে মনে সে জানতো কিছু একটা বিশেষ ঘটবে। হয়তো তেমন কিছু একটা ঘটবে যার পরিণতি দুজনের জন্যই একেবারে অপ্রত্যাশিত। অফিসের কাজ শেষ করার পর ঐশী আর রাফি একসাথে বের হলো। ঐশী একটু ইতস্তত হয়ে গিয়েছিল। রাফি তার দিকে তাকিয়ে হাসতো। তুমি এখন কোথায় যাচ্ছ? তোমার এক বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। তোমার কি কিছু বলার আছে? রাফি একটু ভিন্নভাবে তাকে দেখতে লাগলো, যেন সে তার দিকে কিছু একটা বলার চেষ্টা করছিল। ও ঠিক আছে বলো, কিন্তু একটা কথা বলবো। তুমি কি জানো তোমার মাথায় একটু মিষ্টি রাগ জমে থাকে? ঐশী মুখ ফিরিয়ে নিয়ে বলল, তুমি ঠিকই বলেছ, আমার কিছু রাগ জমে আছে, কিন্তু আমি তোমাকে একটুও চিনতে পারিনি রাফি। তাই এইসব নিয়ে কি করব? রাফি আরেকটু এগিয়ে এসে বলল, তুমি যদি কিছু মনে না করো, আমি জানাতে চাই যে আমি শুধু মজা করছিলাম। ঐশী এক মুহূর্ত চুপ ছিল, এরপর সে হালকা একটা হাসি দিল, কিন্তু কিছু বলল না। ঐশী আর রাফির মধ্যে এই সম্পর্কটা ক্রমেই একটু অদ্ভুত হয়ে যাচ্ছিল। রাফি কখনো হাসছিল, কখনো তার পেছনে যাচ্ছিল, কিন্তু সে জানতো যে ঐশী কখনোই তাকে সহজে ধরা দেবে না। এদিকে ঐশী তার বন্ধুর সাথে দেখা করার পর রাফির কথা ভাবছিল। কি ব্যাপার রাফি, আজকাল কেন যেন তার চোখে একটা মিষ্টি স্ল্যাং দেখা যাচ্ছে? তার বন্ধুর সাথে মজা করতে করতে সায়নী বলল, তুই তো রাফির সাথে মিশতে মিশতে ঠিকই ফাজিল হয়ে যাচ্ছিস। ঐশী মুখটা কাচুমাচু করে বলল, ও কি জানে তার এই ফাজিল ভাবটা আমার মন কেড়ে নেয়। অনেকদিন পর রাফি আর ঐশী একে অপরকে দেখলো না। ঐশী তার ফাইনাল এক্সাম নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে সে অফিস বা অন্য কিছুতেই মনোযোগ দিতে পারছিল না। পড়াশোনায় এতটা ডুবে গিয়েছিল যে রাফির দিকে তাকানোর সময় সে পায়নি। অন্যদিকে রাফি তার অফিসের চাপ নিয়ে খুবই তোলপাড় ছিল। একের পর এক মিটিং, প্রজেক্টের ডেডলাইন এবং নতুন কিছু চ্যালেঞ্জ তাকে একেবারেই ক্লান্ত করে তুলেছিল। তবে তার মনে কিছু একটা ক্রমে বাড়ছিল। এতদিন কোথায় ছিলাম আমি? ঐশীকে ঠিক মতো বোঝাতে পারলাম না। আর কি কোনোদিন তার সাথে কথা বলবো? এমন সময় তার মোবাইলের স্ক্রিনে একটা ইমেল আসলো। পাঠিয়েছে ঐশী। প্রথমে রাফি অবাক হয়ে গেল। হ্যালো রাফি, অনেকদিন হলো, ফাইনাল এক্সাম শেষ হবে শীঘ্রই। তুমি কি ভালো আছো? আর অফিসের কাজ কেমন চলছে? এটি পড়েই রাফি হালকা হাসল। ও কি জানে আমি সবসময় তারই কথা ভাবি? রাফি তাড়াতাড়ি উত্তর লিখে পাঠালো, হ্যাঁ সবকিছু ভালোই চলছে। তোমার ফাইনাল এক্সাম কেমন যাচ্ছে? আশা করি সবকিছু ঠিকঠাক চলছে। এই ইমেলটি পাঠানোর পর রাফি একটু চিন্তিত হয়ে পড়ল। তার মন চাইছিল যে ঐশীকে সরাসরি একবার দেখা করতে বলা উচিত, কিন্তু সে ঠিক জানতো না ঐশী এখন কি ভাববে। ঐশীর ফাইনাল এক্সাম শেষ হওয়ার পর তাকে একটু শান্তির সময় পেতে হয়েছিল। সে আর কিছু ভাবছিল না। তবে যখন রাফির ইমেল পায় তখন তার মধ্যে কিছু একটা অনুভূতি জেগে ওঠে। রাফি এবং ঐশী দুজনেই বুঝতে পারে যে এতদিন পর তাদের মাঝে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা আসলে একটি নতুন বোঝাপড়ার পথে নিয়ে যাচ্ছে। রাফি কি ভাবছে? এতদিন পরে সে আমাকে মেল পাঠিয়েছে, এর মানে কি? ঐশী রাফির মেল ফের পাঠানোর আগে কিছুক্ষণ ভাবল, এরপর সে উত্তর লিখে পাঠালো। ফাইনাল এক্সাম শেষ হয়ে গেছে, তবে এখনো একটু ক্লান্ত। আশা করি অফিসের কাজগুলো তোমার জন্য খুব চাপের নয়। তাদের মধ্যে হালকা এক ধরনের উত্তেজনা অনুভূত হচ্ছিল। মনে হচ্ছিল এই ছোট ছোট মেসেজগুলোর মধ্যে যেন কিছুটা নতুন সম্পর্ক গড়ে উঠেছে, যা আগে তারা অনুভব করেনি। এরপর কয়েকদিন পেরিয়ে গেল, কিন্তু রাফি আর ঐশী একে অপরকে ফোন বা মেসেজ করা থেকে বিরত ছিল। দুজনেই তাদের কাজের চাপ এবং ব্যক্তিগত বিষয় নিয়ে ব্যস্ত ছিল। তবে রাফির মনে এক ধরনের প্রশ্ন ছিল, ঐশী কি আমাকে আর আগের মতো ভাববে, নাকি সম্পর্কের মধ্যে কিছু পরিবর্তন এসেছে? অফিসে একদিন রাফি যখন বসে কাজ করছিল তখন তার ফোনে একটি মেসেজ এলো। মেসেজটি ছিল ঐশী থেকে। শোনো, আমি জানি আমাদের মাঝে অনেক দিন দেখা হয়নি, কিন্তু আমি চাই তোমার সাথে একদিন দেখা করি। কি মনে করো? এটা পড়ে রাফি এক মুহূর্ত থেমে গেল। তার চোখে কিছুটা বিস্ময় ফুটে উঠল। সে জানতো ঐশী এখন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে।
ঐশীর পরিবার এক অজানা দুঃখ নেমে এলো। তার দাদু, যিনি সবসময় তার কাছে ছিলেন শক্তি এবং সাহসের প্রতীক, হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বলেন তার অবস্থা বেশ গুরুতর। ঐশী দাদুকে দেখে ভেঙে পড়ল। সে কখনো ভাবতে পারেনি এমন সময় তার জীবনে আসবে যখন দাদু এত অসুস্থ হয়ে পড়বেন। দাদু একদিন হাসপাতালে শুয়ে শুয়ে ঐশীকে ডেকে বললেন, ঐশী, আমি জানি আমার সময় হয়তো বেশি নেই, তবে আমি তোমার বিয়ে দেখতে চাই। সেটা আমার শেষ ইচ্ছে। তুমি কি আমাকে সুযোগ দেবে? ঐশী অবাক হয়ে তার দাদুর দিকে তাকালো। তার মনে হাজারো চিন্তা। এত দ্রুত সে কি প্রস্তুত? কিন্তু তার দাদু যে তার জন্য এত কিছু করেছেন, তাকে একবার অন্তত এই ইচ্ছেটা পূরণ করতে হবে। দাদু, আমি জানি আপনি কেমন আছেন, কিন্তু আমার কাছে আপনিই সবচেয়ে বড়। যদি আপনি আমাকে চাইছেন, তবে আমি অবশ্যই আপনাকে সুখী করার চেষ্টা করব। দাদু, আমি জানি আপনি কি চাইছেন, আমি চেষ্টা করব। ঐশীর চোখে জল, মনে কষ্ট, কিন্তু সে জানতো তার দাদুর জন্য এই এক চাওয়াটা পূরণ করাটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। পরের দিন দাদুকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হলো। ঐশী তার মায়ের সাথে জেগেছিল, চিন্তিত ও আতঙ্কিত। এই মুহূর্তে তাকে তার দাদুর ইচ্ছা পূরণ করতে হবে, তবে সেটা কিভাবে করবে সেটা সে জানতো না। ঐশী দাদু যখন বাসায় ফিরে এলেন, তার অবস্থা অনেকটাই সংকটময় ছিল। তবে তিনি ঐশীকে আবার দেখে একটু হেসে বলেন, বাবা, তুমি কি বুঝলে? আমি যা চাচ্ছি তুমি সেটা বুঝছো? তোমার জীবনে সুখ আসুক, তবে আমার এক ইচ্ছা পূরণ করো। ঐশী মাথা নিচু করে বলল, দাদু, আমি জানি আপনি কি চাইছেন, আমি চেষ্টা করব আপনাকে ভালো কিছু দেখাতে। দাদু একটু বিরক্ত হলেন না, বরং একটু শান্ত হয়ে বলেন, আমি জানি তুমি একদিন সঠিক মানুষ পাবে, তোমার জীবনে আসবে সেই সুখ। এই কথাগুলো শুনে ঐশী বুঝতে পারলো যে তার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। তবে সেই অধ্যায় শুরু করার আগে তাকে তার দাদুর শেষ ইচ্ছা পূর্ণ করতে হবে। এমন সময় তার কাছে একটি সিদ্ধান্ত এসেছে, রাফি। ঐশী জানতো রাফির সাথে তার জীবন কাটানো উচিত, কিন্তু কিভাবে সে এই সম্পর্কে শুরু করবে তা জানতো না। ঐশী তার দাদুর ইচ্ছা পূরণ করার পথে চলতে চলতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল। সে অনেকগুলো কোম্পানিতে আবেদন করেছিল এবং অবশেষে একটি কোম্পানিতে চাকরি পেয়ে গেল। এটা তার জীবনের এক নতুন যাত্রা শুরু করেছিল। কোম্পানির নতুন জবের আনন্দে সে রাফির সাথে শেয়ার করল। রাফি যেহেতু তার জীবনের অনেকটা সময় কাটিয়েছে, ঐশী জানতো সে যদি জানে তবে তাকে সুখী করবে। তাই একদিন অফিস শেষে তারা দেখা করলো। রাফি গম্ভীর হয়ে বলল, তুমি সত্যি এটা পেয়ে গেছো? আমি তো ভাবতে পারিনি তুমি সত্যিই শক্তিশালী। ঐশী মুচকি হেসে বলল, ধন্যবাদ রাফি, অনেক সময় পর মনে হয় যেন সত্যি কিছু অর্জন করলাম। রাফি একটু হাসল এবং সেই হাসি ছিল প্রীতির ইঙ্গিত। তবে তাদের মধ্যে এখনো সেই আগের উত্তেজনা বা রোমান্স নেই। তারা দুজনে একে অপরের প্রতি সম্মান রেখে বন্ধুর মতো সম্পর্ক তৈরি করেছিল। সম্পর্কটি একটু এখন বন্ধুত্বের মতো। তুমি জানো তোমার জন্য আমি খুশি, তবে তুমি যে আমাকে ডেকে আনলে তার মানে কি কিছু অন্যরকম হবে? ঐশী একটু ভাবলো, তারপর উত্তর দিল, আমাদের সম্পর্ক এখন অনেক কিছুই বদলে গেছে রাফি, কিন্তু হ্যাঁ, বন্ধুর মতো তো অবশ্যই। তবে আমি চাই না আমাদের মধ্যে কিছু অপ্রত্যাশিত ঘটুক। আপাতত আমরা ভালো বন্ধু হতে চাই। রাফি কিছুটা চিন্তিত হয়ে বলল, তোমার যদি মনে হয় যে বন্ধুত্বেই থাকাই ভালো, তবে সেটা ঠিক আছে। ঐশী হেসে বলল, হ্যাঁ, বন্ধু হিসেবে আমরা ঠিক আছি। সময় আসলে সবকিছুই ঠিক করে দেবে। তাদের মধ্যে তখন ছিল এক নতুন ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যা একে অপরকে ভালোবাসার বা প্রেমের সম্পর্কের পথে নিয়ে যাবে কিনা তা বলা ছিল অসম্ভব। তবে ঐশী জানতো এই নতুন পর্যায়ে তারা একে অপরকে বুঝতে পারবে এবং সময়ের সাথে সম্পর্কের প্রকৃতিতে পারে। অন্যদিকে রাফির মা বাবা তার বিয়ের জন্য প্রায় তাকে প্যারা দিচ্ছিল। তারা জানতো রাফি এখন ভালো এক জায়গায় কাজ করছে, তার জীবন শুরুর সময় এসেছে। মা বাবা প্রায়ই বলতেন, রাফি বয়স বাড়ছে আর তুমি তো এখন অ্যাকলিটেড অবস্থায় আছো, বিয়েটা করো, তোমার ভালো জীবন শুরু হোক। হ্যাঁ, বিয়ে করলে সবকিছু আরো সুন্দর হয়ে যাবে। তুমি কি ভাবো? রাফি একটু বিরক্ত হয়ে বলল, মা বাবা, আমি তো এখনো নিজের জীবনে কিছু করতে চাই। বিয়ে করা তো এখন জরুরি মনে হচ্ছে না।
তবে রাফির বাবা মা তাদের জেদ ছাড়ছিল না। তারা ঠিকই জানতেন তাদের ছেলে একদিন সংসার করবে, আর তাদের উচিত তাকে একটু এগিয়ে দেওয়া। তুমি তো বলো, কিন্তু যদি আমরা তোমার জন্য একটা মেয়ে পেয়ে যাই তাহলে কি বলবে? রাফি কিছুক্ষণ চুপ ছিল। তার মনে হয়েছিল যদি মায়ের কথা মানে তার জীবনটা এক নতুন মোড় নিতে পারে। তবে সে জানতো না ঠিক কোন মেয়েকে তার জীবনসঙ্গী হিসেবে বেছে নেবে। তবে তখন মা বাবা একদিন সরাসরি ঐশীর নাম প্রস্তাব দিলেন। তারা জানতেন ঐশীর পরিবার ভালো, আর রাফিরও ঐশীর প্রতি এক ধরনের টান রয়েছে। এই মেয়েটা বেশ ভালো, আমাদের জানা মতে তার সঙ্গে তোমার মেলামেশা তো শুরু হয়েছে, তুমি কি ভাবো? রাফি একটু চিন্তা করে বলল, ঐশী, সে তো এখন আমার বন্ধু। আমাদের সম্পর্ক এখন বন্ধুত্বের পর্যায়ে। বিয়ে করার ব্যাপারে একে নিয়ে ভাবছি না। তুমি যখনই বলো তখনই সবকিছু হয়ে যাবে। তবে আমাদের বিশ্বাস তোমরা দুজনে একে অপরকে ভালোভাবে বুঝতে পারবে। এই সম্পর্কের মধ্যে এমন কিছু আছে যা তোমাদের আরো এগিয়ে নেবে। রাফি তখন মাথা নিচু করে ভাবছিল। তবে তার জন্য এক কঠিন সিদ্ধান্ত ছিল, তার মা বাবার আশা। রাফি তার মা বাবার কথা ভাবতে ভাবতে একদিন সিদ্ধান্ত নিল। ঠিক আছে, আমি ঐশীকে বিয়ে করতে রাজি, তবে এখন নয়। ও নিজের মতো কিছু কাজ গুছিয়ে নিক, তারপর আমরা এই বিষয়ে আরো কথা বলতে পারি। রাফি জানতো ঐশী এখনো তার কেরিয়ারের দিকে নজর দিচ্ছে। তার সামনে অনেক লক্ষ্য রয়েছে এবং তাকে সেই লক্ষ্যগুলো পূর্ণ করতে সাহায্য করা উচিত। এই কথা বলার পর রাফি তার মায়ের কাছে এলো। তুমি নিশ্চিত? হ্যাঁ, আমি নিশ্চিত। আমি জানি ঐশী এখন তার কাজ নিয়ে ব্যস্ত, তাকে সময় দেওয়া উচিত। সে যখন প্রস্তুত হবে তখন সবকিছু সঠিকভাবে হবে। এদিকে ঐশী তার নতুন চাকরিতে বেশ ব্যস্ত হয়ে পড়েছে। সে জানতো তার জীবনে অনেক কিছু ঘটছে, আর তার পেশাগত জীবনকে প্রাধান্য দিতে হবে। তার মনের মধ্যে এক নতুন আশার আলো জ্বলে উঠছিল। তবে বিয়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তার বন্ধুদের সাথে শেয়ার করার পর তারা সবসময় তাকে মজা করত। তুই তো সত্যি ফাজিল, বিয়ে করতে বলছিলিস কিন্তু তার মধ্যেই তোর কাজও চলছে। ঐশী একটু হেসে বলেছিল, সবকিছু সময় নিয়ে হয়। এখন আমার কাজটা গুরুত্বপূর্ণ, পরে বিয়ে করার জন্য সময় পাবো। এভাবেই তাদের মধ্যে ছোটখাটো কথাবার্তা চলছিল। তবে রাফি এবং ঐশী দুজনেই জানতো তাদের জীবনে নতুন দিকে যাবে। তবে সবকিছু সময়ে সময়ে ঘটবে। একদিন রাফি ঐশীকে টেক্সট দিয়ে জানতে চাইল, ঐশী, দেখা করতে পারবা? কিছু জরুরি কথা আছে। ঐশী একটু দেরি করে উত্তর দিল, এখন ব্যস্ত আছি, পরে কথা বলি। এই মেয়ে সবসময় কাজের নাম দিয়ে এড়িয়ে যায়। তবে সে এবার কিছু বলল না। রাফি যখন বাসায় ফিরছিল তখন রাস্তায় তার চোখে পড়ে ঐশী। সে দেখতে পেল ঐশী এক ছেলের সঙ্গে ফুচকা খাচ্ছিল আর হাসাহাসি করছিল। তাদের মধ্যে বেশ ভালো সময় কাটছিল এবং রাফি কিছুটা অবাক হয়ে দাঁড়িয়ে রইল। ও, তো তুমি আজকে ফুচকা খেতে বেরিয়েছো? আর কাকেই বা নিয়ে এসেছো? ঐশী একটু অস্বস্তি হয়ে রাফির দিকে তাকিয়ে বলল, এই তুমি কেন এখানে? আমি তো তোমাকে বলেছিলাম না আমি ব্যস্ত আছি। ব্যস্ত থাকলে তো ঠিক, কিন্তু তুমি তো মজা করে ফুচকা খাচ্ছ। ঐশী একটু হেসে বলল, হ্যাঁ, কাজের মধ্যে কিছুটা ফুরসত পেলাম, এটা তো কোনো অপরাধ নয়। রাফি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো, তারপর বলল, ঠিক আছে, তুমি যেভাবে চাইবে সেভাবেই চলো। তবে মনে রেখো, আমি যদি কিছু বলি সেটা আমার পক্ষ থেকে যত্নশীলতা ছাড়া কিছু নয়। ঐশী একটু হাসলো এবং বলল, ঠিক আছে, আমি বুঝতে পারছি। তুমি যা ভাবো তা করো। আমি কিছুটা মজা করতে চাইছিলাম, আর এটা তো কাজের মধ্যে কিছুটা বিশ্রামী। তবে রাফি অনুভব করছিল ঐশী তাকে একটু এড়িয়ে যাচ্ছিল। তার মধ্যে একটা অস্থিরতা ছিল, আর ওই ছেলেটিকে তা নিয়েও কিছুটা সন্দেহ তৈরি হচ্ছিল। রাফি আরো অবাক হয়ে ঐশীকে প্রশ্ন করল, এই ছেলেকে? তুমি তো বলেছিলে কাজ নিয়ে ব্যস্ত আছো, কিন্তু এখন তো মজা করছো। আর এই ছেলে? ঐশী দ্রুত উত্তর দিল, ও, এটা শাহিন, আমার বন্ধু আর কলিগ, অফিসে একসঙ্গে কাজ করি। এখন রাফি একটু স্বস্তি পেল, তবে তার মুখাবলিতে কিছুটা সন্দেহ ছিল। হাই শাহিন, কেমন আছো? শাহিন একটু হাসি মুখে রাফির দিকে তাকিয়ে বলল, হাই, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালোই আছি, ধন্যবাদ। ঐশী একটু মুচকি হেসে বলল, আচ্ছা রাফি, তুমি যদি ভালো থাকো তবে চলে যাও। আমি শাহিনের সঙ্গে কিছু কাজ নিয়ে কথা বলছিলাম।
রাফি এক মুহূর্তের জন্য স্থির হয়ে থাকলো, তবে তারপর বলল, ঠিক আছে, তবে মনে রেখো কিছু কথা আমি রাখবো। ঐশী শুধু মাথা ঝাঁকালো, কিছু বলল না। রাফি চলে যাওয়ার পর শাহিন আর ঐশী কিছুক্ষণ কথা বলতে থাকলো। রাফি জানতো ঐশী তার জীবনে যতটুকু গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি তার আত্মবিশ্বাসের জায়গা। কিন্তু যখন অন্য কেউ তার জায়গায় চলে আসে তখন তার মন শান্ত থাকে না। রাফি নিজেকে বোঝাতে চেষ্টা করছিল এটা শুধু একটা বন্ধু, আর কিছু না। তবে কিছুটা তীব্র অনুভূতি ছিল যা সে মনের মধ্যে রাখলো। রাফি চলে গেল ফুচকা খাওয়া শেষে। শাহিন কিছুক্ষণ চুপচাপ ছিল, তারপর হালকা হাসি দিয়ে বলল, ঐশী, তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম। একটা আসল কথা বলবো, আমি তোমাকে পছন্দ করি। ঐশী কিছুটা চমকে গেল, কিন্তু তার মুখাবলি কিছুটা মুচকি হেসে উঠল। তুমি কি বুঝতে পারছো কি বলছো? এটা আমার জন্য একটু অস্বস্তিকর। শাহিন একটু গম্ভীর হয়ে বলল, দেখো, আমি জানি আমি তোমার বন্ধুই শুধু, কিন্তু এটা আমি মনের মধ্যে রাখলাম আর তোমাকে জানাতে চেয়েছি। তোমার প্রতি একটা আলাদা অনুভূতি জন্মেছে যা আমি আর লুকাতে পারছি না। ঐশী একটু ভাবলো। কিছু সময় পর সে বলল, শাহিন, আমি তো জানতাম তুমি বন্ধু হিসেবে ভালো, কিন্তু এই মুহূর্তে আমার মনে কোনো নতুন সম্পর্কের জন্য জায়গা নেই। শাহিন একটু হাসলো, তবে তার চোখে কিছুটা হতাশা ছিল। আমি বুঝি ঐশী, কিন্তু আমি চাইলে তো তোমার ভালো বন্ধু থাকতেই পারি। তোমার সাথে সময় কাটানোর জন্য কোনো প্রকার চাপ সৃষ্টি করতেই চাই না। ঐশী এবার একটু হেসে বলল, শাহিন, তুমি খুব ভালো বন্ধু আর আমার সাথে কাজ করেছো, এটা অনেক বড় ব্যাপার। তবে সম্পর্কের কথা যদি বলো, আমি এখন কোনো নতুন কিছু ভাবছি না। শাহিন মাথা নেড়ে বলল, আমি জানি, আর আমি শুধু তোমার বন্ধু হতে চাই। তোমার দিক থেকে কোনো চাপ নেই। ঐশী হালকা একটা নিঃশ্বাস ফেলল, মনে মনে কিছুটা স্বস্তি অনুভব করলো। তবে শাহিনের কথাগুলো তার মনে কিছুটা প্রশ্নও রেখেছিল। ঐশী বাসায় ফিরতে ফিরতে মনে মনে অনেক কিছু ভাবছিল। অফিসের কাজ, শাহিনের কথা, রাফির আচরণ, সবকিছুই যেন একসঙ্গে তার মাথায় ঘুরছে। সে দরজাটা খোলার পর ভেতরে ঢুকে সোজা নিজের রুমে চলে গেল। রুমে ঢুকে চুপচাপ বিছানায় বসে পা ছেড়ে দিল। কিছু সময় নিজেকে শান্ত করার চেষ্টা করলো। আর রাফির কথা তো একদম আলাদা। তার মধ্যে এক ধরনের অদ্ভুত অনুভূতি ছিল যা সে কখনো কাউকে বলতেও পারেনি। ঐশী তার ফোনটা হাতে তুলে নিল। রাফির নামের পাশে হাত রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। কি করবে? ফোন করবে? না, হয়তো না। কিন্তু সে জানতো রাফি কি ভাবছে, সেটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফোনটা রেখে দিয়ে ঐশী এক কাপ চা বানাতে গেল। চা তৈরি করতে করতে মনে হলো সে যেন একটু সময় নিয়ে নিজেকে বোঝাতে পারছে। বিয়ের সম্পর্ক, এটা কি সত্যি তার জন্য সময় এখন? চায়ের কাপ হাতে নিয়ে সে আবার রুমে ফিরে এলো। হঠাৎ তার ফোনের ভাইব্রেশন শোনা গেল। সেটা রাফির মেসেজ। ঐশী একটু চমকে উঠল। রাফির মেসেজ ছিল, ঐশী, তুমি কি ঠিক আছো? কিছু কথা মনে রেখো, কাল তোমার বাসায় আসছি বিয়ের প্রস্তাব নিয়ে। ঐশী অল্প সময় চুপ থেকেই ফোনটি রেখে দিল। তারপর আবার চায়ের কাপ হাতে নিয়ে বলল, আমি কি কথা বলবো? রাফি রাস্তায় চলে আসার পর তার মাথায় নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। ঐশী ও শাহিনকে একসাথে দেখে তার মন যেন এক মুহূর্তের জন্য অস্থির হয়ে উঠেছিল। বাসায় এসেই রাফি একদম শান্ত থাকতে পারল না। চিৎকার করে বলল, মা, আমি ঐশীকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে চাই। তার মা খুবই অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি বলছো রাফি? হঠাৎ এমন কেন? রাফি রেগে গজগজ করতে করতে উত্তর দিল, আমি আর কিছু শুনতে চাই না মা, ঐশীকে বিয়ে করতে হবে এখনই। রাফির বাবা, যিনি পাশের রুমে ছিলেন, তাদের কথোপকথন শুনে অবাক হয়ে গেলেন। তিনি এসে বললেন, তুমি কি সত্যি চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছ? এই দ্রুততার সাথে তো কিছু করা উচিত নয়। তুমি তো ভালোভাবে জানো তোমার জীবনটা এত দ্রুত বদলাতে পারে না। কিন্তু রাফি সেদিকে কান্না দিয়ে বলল, আমি জানি বাবা, কিন্তু আমার মনে হচ্ছে আর দেরি করতে পারবো না। আমি ঐশীকে চাচ্ছি। তো মা, তুমি তো জানো, তুমি এক্ষুনি বিয়েটা ঠিক করো। তার মা একটু চিন্তা করলেন, তারপর রাফির দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, তুমি যেটা চাও আমি ঠিক তেমনই ব্যবস্থা করব। তবে মনে রেখো, এই সিদ্ধান্ত তোমার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে, তাই ভালো করে ভাবো। রাফি কিছু না বলে উপরের রুমে চলে গেল। তার মনের মধ্যে এক অস্থিরতা কাজ করছিল।
সে বুঝতে পারছিল যে সিদ্ধান্ত সে নিয়েছে সেটি তাড়াহুড়োতেই নেওয়া ছিল, কিন্তু তার অনুভূতিগুলো তাকে বাধা দিচ্ছিল। রাফির বাবা কিছুক্ষণ চুপচাপ থাকলেন, তারপর সিদ্ধান্ত নিয়ে তিনি ফোন হাতে তুলে নিলেন। ঐশীর বাবার নাম্বার ডায়াল করলেন। ফোনটা রিং হওয়া শুরু করতেই ঐশীর বাবা সুমন ফোনটি তুলেন। হ্যালো, সুমন বলছি, কে? আমজাদ একটু ভ্রান্তির মধ্যেই সোজা প্রশ্নটি করে দিলেন। হ্যালো সুমন, আমি আমি আমজাদ, তোমার বন্ধু রাফির বাবা। তোমার মেয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করতে যাচ্ছি। সুমন একটু অবাক হয়ে বলেন, আরে কি ব্যাপার, কি আলোচনা? রাফির বাবা কিছুটা গম্ভীর হয়ে বলেন, আমরা সোজা কথায় আসি। আমার ছেলে রাফি ঐশীকে বিয়ে করতে চায়। আমি চাই তোমাদের সাথে এই বিষয়ে আলোচনা করতে। এটা শুনে সুমন কিছুটা থমকে গেলেন। কিছুটা অবাক হলেও তার মনে ছিল আশ্চর্যজনক শান্তি। ও সত্যি? তবে আমার মেয়েও এই সিদ্ধান্তে রাজি তো? রাফির বাবা একটু হাসি দিলেন। হ্যাঁ, আমরা জানি রাফি এবং ঐশী একে অপরকে ভালোবাসে, আর আমাদের পরিবারও একে অপরকে ভালো মতো জানে। তবে তুমি যদি রাজি থাকো, আমি আর তোমার সাথে বিয়ের পরিকল্পনা শুরু করতে পারি। সুমন এক মুহূর্ত চুপ থেকে বললেন, আচ্ছা, আমি রাজি। যদি ঐশীও সম্মতি দেয়, আমি কোনো আপত্তি রাখবো না। রাফির বাবা খুশি হয়ে বলেন, তোমার কথায় আমি আশ্বস্ত হলাম সুমন। এই বিয়েটা সবার জন্য ভালো হবে, আমি নিশ্চিত। এখানে রাফির বাবা ফোন রেখে দিলেন। সুমনও চিন্তা করতে থাকলেন। তিনি ঐশীকে জানিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন। তবে তার মনেও কিছু প্রশ্ন ছিল। কি হবে এই হঠাৎ সিদ্ধান্তের পর? ঐশীর বাবা সুমন ফোন রেখে নিজের মনকে কিছুটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। তারপর তিনি ঐশীর মা মুনিয়াকে ডাকলেন। মুনিয়া রান্নাঘরে ছিল, তবে সুমনের ডাকে দ্রুত এগিয়ে এসে তার কাছে বসে। মুনিয়া, একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে তোমার সাথে কথা বলতে চাই। কি হয়েছে? মনে হচ্ছে তুমি কিছু চিন্তা করছো। কি ব্যাপার? সুমন একটু গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, রাফিন বাবা, আমার বন্ধু আমজাদ আজ আমাকে ফোন করেছে। রাফি ঐশীকে বিয়ে করতে চাই। আমি কথা বললাম এবং আমি রাজি। তুমি কি ভাবো? মুনিয়া একটু থমকে গিয়ে তারপর ধীরে ধীরে বললেন, তাহলে আমাদের মেয়েও রাজি থাকবে তো? কিন্তু সে তো কিছু জানতো না। তুমি কি নিশ্চিত? সুমন একটু মুচকি হাসলেন। তুমি জানো ঐশী আমাদের কথা শোনার পর কি সিদ্ধান্ত নেবে। তবে আমি মনে করি যদি আমরা সঠিক সময় এবং পরিবেশ তৈরি করি, সে নিশ্চয় রাজি হবে। রাফির বাবা তো খুবই খুশি এবং বলল কালই তারা আসবেন। মুনিয়া কিছুটা চিন্তা করে বলেন, ঠিক আছে, আমি তোমার সাথে আসি। যদি ঐশীও রাজি থাকে তাহলে আমাদের কিছু করার নেই। তবে আমাদের মেয়ে যদি এতে খুশি হয় তবেই তো সব ঠিক হবে। সুমন হালকা হাসি দিয়ে বলেন, ঠিক বলেছ, আর আমাদের মেয়ের জন্য তো সবই চাই। এরপর মুনিয়া কিছুটা চিন্তা করে বলে, কাল রাফির বাবা আসবেন তো? আচ্ছা, আমি কিছু প্রস্তুতি নেব। মুনিয়া ও সুমন সিদ্ধান্ত নিয়ে কিছুটা নিশ্চিন্ত হলেন। তারপর মুনিয়া উঠলেন এবং তাড়াতাড়ি ঘর পরিষ্কার করতে শুরু করলেন। তাদের বাড়ির পরিবেশটাও একটু ভারী ছিল, কিছুটা চুপচাপ, কিছুটা উত্তেজনাপূর্ণ। মুনিয়া বুঝতে পারছিলেন আজকের এই সিদ্ধান্তটা সহজ ছিল না, কিন্তু তার মেয়ে ঐশীকে সুখী দেখতে তিনি রাজি ছিলেন। ঐশী যেদিন অফিস থেকে ফিরতে ফিরতে একটু ক্লান্ত ছিল, তবে ঘরে ঢুকেই তার চোখে পড়ল কিছুটা অদ্ভুত পরিবর্তন। ঘরটা একদম নতুন মতো পরিষ্কার করা হয়েছে, আর মা কিছুটা ব্যস্ত দেখাচ্ছিলেন। তিনি বুঝতে পারলেন কাল রাফি বলল ওরা আসবে, তারই প্রস্তুতি না জানার ভান করে ঐশী বলল, মা, আজ কি সব ব্যাপার চলছে, এত ঝামেলা কেন? মুনিয়া মুচকি হেসে বললেন, তুমি কি জানো আগামীকাল তোমার ভবিষ্যৎটা শুরু হতে যাচ্ছে? ঐশী একটু হকচকিয়ে গেল, তার মুখে যেন অবাক ভাবের ছাপ। কি বলছেন মা? কিছু বুঝতে পারছি না। মুনিয়া এক ঝটকায় ঐশীকে জানিয়ে দিলেন, রাফির বাবা আজ ফোন করেছে তোমার বিয়ের ব্যাপারে। তারা আগামীকাল আমাদের বাড়ি আসবে। তুমি কি প্রস্তুত? ঐশী পুরোপুরি অবাক হয়ে গেল। তার মনের মধ্যে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। রাফির সঙ্গে সম্পর্ক, বিয়ের বিষয়, এগুলো তার কাছে একেবারে নতুন ছিল। তবে মা বাবার কথা শুনে সে কিছুটা আশ্বস্ত হলো। তাহলে তো
মা বাবার সিদ্ধান্ত নিয়ে তো ভাবা উচিত, কিন্তু এটা এত তাড়াতাড়ি কেন? আমি তো কিছু প্রস্তুতি নিতে চাই। মুনিয়া মাথা ঝাঁকিয়ে বলেন, তোমার জন্য সবই ঠিক করা হয়েছে, তুমি চিন্তা না করো, তোমাকে কিছু করতে হবে না, আমাদের পাশেই আছি। ঐশী কিছুটা চিন্তিত হয়ে বলল, ঠিক আছে মা, তবে কাল আমি কি বলবো আমি নিজেকে একেবারে প্রস্তুত মনে করছি না। এভাবে ঐশী কিছুটা প্রস্তুতি নিতে শুরু করলো, কিন্তু তার মনের মধ্যে অসংখ্য প্রশ্ন এবং দ্বিধা ছিল। রাফি তার সিদ্ধান্তে অটল ছিল। সে জানতো ঐশী তার জন্যেই, তাই তার পরিবারকে তার সিদ্ধান্তের কথা জানাতে বাধ্য হলো। পরের দিন রাফি তার পরিবারের সঙ্গে ঐশীর বাসায় গিয়ে উপস্থিত হয়। ঐশী তখন রান্নাঘরে কিছু কাজ করছিল। যখন দরজায় কলিং বেল শুনে সে এগিয়ে গেল, সামনে রাফি এবং তার বাবা মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা দাঁড়িয়েছিল। এটা কি ব্যাপার? রাফি হেসে বলল, ঐশী, আমি এবং আমার পরিবার তোমাকে একসাথে দেখতে এসেছে। আজই বিয়ে ঠিক হবে, খুব তাড়াতাড়ি। ঐশীর মন কিছুটা ঘুরে গেল, কিন্তু সে নিজেকে শান্ত রাখতে চেষ্টা করল। এখনই কেন এত তাড়াহুড়া? রাফির মা আন্তরিকভাবে বলেন, আমরা তোমার মঙ্গল চাই। রাফির এই সিদ্ধান্তে আমাদের পূর্ণ সমর্থন আছে। আচ্ছা, আপনারা সবাই ভেতরে আসুন। তারপর ঐশী রুমে চলে গেল। ঐশীর বান্ধবী ঐশীকে সাজাতে লাগলো। ঐশীর মা ও বাবা রাফির বাবা মায়ের সাথে বেশ কিছুক্ষণ কথা বলছিল। তারা একে অপরকে জানতে পারছিল, আলোচনা চলছিল বিয়ের সম্পর্কে। ঐশীর বান্ধবী তাকে প্রস্তুত করতে সাহায্য করছিল। ঐশী সেই সময় একটা নীল রঙের শাড়ি পরেছিল, যা তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছিল। তার চোখে একটা অদ্ভুত দীপ্তি ছিল, যেন আজকের দিনটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছে। রাফি ঐশীকে প্রথমবারের মতো এমন দেখতে পেল। শাড়ির ঝলকানি, ঐশীর স্নিগ্ধ হাসি আর চোখের দীপ্তি দেখে রাফি নিজের কক্ষের দিকে তাকাতে পারল না। তার চোখ থেকে যেন জায়গার দৃষ্টি সরতে পারছিল না, যেন ঐশীর উপস্থিতি এক অদ্ভুত শক্তি সৃষ্টি করেছে। এটা নাও, রিংটা তার হাতে পরিয়ে দাও। রাফি কিছুটা দারুণ বিস্ময় ঐশীর কাছে এগিয়ে গেল। রিংয়ের বক্সটা হাতে নিয়ে এসে ঐশীর দিকে তাকিয়ে বলল, ঐশী, তুমি রাজি হয়েছো আমার সাথে সারা জীবন কাটাতে? ঐশী কিছুক্ষণ নীরব থাকার পর এক চমৎকার হাসি দিয়ে বলল। লজ্জা মুখ নিয়ে ঐশী বলল, হ্যাঁ, আমি রাজি। তবে ঐশীর কথায় একটু মিষ্টি ভাব ছিল, যেন তার অনুভূতিও এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে। রাফি তার আঙুলে রিংটি পরিয়ে দিল। সারা বাড়িতে একটা শান্ত ও স্নিগ্ধ পরিবেশ সৃষ্টি হলো। এভাবে ঐশী আর রাফির সম্পর্ক এক নতুন পর্বে প্রবেশ করল, যা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অসাধারণ সময় হয়ে থাকবে। প্রথমবার একসাথে থাকার প্রস্তুতি, নতুন জীবনের শুরু, আর পুরো পরিবারের একত্রিত সমর্থন, সবকিছুই যেন এক নতুন শক্তি ও ভালোবাসার বাতাসে ঢুকে পড়েছে। রাফি ঐশীকে নিয়ে একান্ত কথা বলতে চাইছিল। তার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল, যেগুলো সে সবার সামনে বলতে চাইছিল না। সবাইকে অনুমতি নিয়ে রাফি ঐশীকে নিয়ে এক নির্জন জায়গায় চলে গেল। আর রাতে তার আলোয় স্নান করছে, আর পুরো পরিবেশ যেন এক রহস্যময় মেজাজ সৃষ্টি করছে। এখানে সবকিছু যেন স্থির, শান্ত এবং একে অপরের দিকে আরো কাছে নিয়ে আসার মতো। রাফি ঐশীর দিকে তাকিয়ে বলল, ঐশী, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। তোমার চোখে এমন এক দ্যুতি আমি তাকাতে পারছি না। ঐশী কিছুটা লজ্জা পেল, তার গাল কিছুটা লাল হয়ে গেল, আর সে নিচে তাকিয়ে বলল, আচ্ছা, তুমি এত জলদি বিয়ে করতে চাচ্ছ কেন? এর পেছনে কি কোনো বিশেষ কারণ আছে? রাফি এক মুহূর্ত চুপ ছিল, তারপর ধীরে ধীরে উত্তর দিল, হ্যাঁ ঐশী, কারণ আমি চাই আমার জীবনে তুমি থাকবে। আমি তোমাকে আমার পাশে চাই সব কিছুতে। আমার জীবনে কোনো কিছু পূর্ণ হবে না যদি তুমি না থাকো। একটু সময় নেওয়া দরকার হয়তো। ঐশী চুপচাপ দাঁড়িয়েছিল, তার মুখে হালকা লালচে আভা ছিল। রাফি তখনও ঐশীর চোখের দিকে তাকিয়েছিল, যেন সময় থেমে গেছে। রাফি গভীরভাবে বলল, না, কোনো সময় না। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে বিয়ে করতে চাই। ঐশী একটু অবাক হয়ে রাফির দিকে তাকালো। সে বুঝতে পারছিল না কিভাবে এত দ্রুত রাফি এত বড় সিদ্ধান্ত নিয়েছে। তবে তার চোখে কিছু একটা ছিল, যা বলছিল সে সত্যি এই সম্পর্কটিকে গুরুত্ব দিয়ে ভাবছে। তোমার তো তাড়াহুড়ো কেন রাফি? আমাদের তো সময় আছে, কিছুটা সময় নিতে চাই। ঐশী, আমি জানি আমাদের সামনে অনেক কিছু করতে হবে,
অনেক কিছু শিখতে হবে, তবে আমি জানি তুমি আমার জীবনের একমাত্র মানুষ, আর এই সময় আর অপেক্ষা করার মতো নয়। আমি চাই এখনই তোমাকে আমার জীবনে আনতে। ঐশী কিছুক্ষণ চুপ থাকে, তার গাল একটু লাল হয়ে গেল। রাফি আবার বলল, তুমি কি আমার প্রস্তাবে সায় দিবে? ঐশী কিছু না বলে মাথা নিচু করে একটু হাসল, তারপর হালকা কণ্ঠে বলল, তুমি এত তাড়াতাড়ি কেন? তবে ঠিক আছে, যদি তুমি এত আগ্রহী তবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব। এখানে তারা একে অপরকে বুঝতে চেষ্টা করছিল, তাদের সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে। তবে এই সম্পর্ক যেন এক অদ্ভুত সুরে বাধা পড়েছিল, যেখানে তারা একে অপরকে ভালোবাসার প্রস্তুতি নিচ্ছিল। প্লিজ ঐশী, রাজি হয়ে যাও। ঐশী একটু সময় নিয়ে নিজেকে প্রস্তুত করলো, তারপর রাফির সঙ্গে কথা বলার জন্য নিচে নামলো। সে জানতো এই সিদ্ধান্ত তার জীবন বদলে দেবে, কিন্তু কিছু একটা ছিল যা তাকে এই পদক্ষেপ নিতে প্রেরণা দিয়েছিল। রাফি তার চোখে আনন্দ এবং উত্তেজনা নিয়ে দাঁড়িয়েছিল। ঐশী এসে রাফির দিকে তাকিয়ে হালকা মুচকি হাসি দিল। ঠিক আছে রাফি, আমি রাজি। কি বলছো তুমি, সত্যি? ঐশী মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি তোমার সাথে থাকতে চাই। ঐশী যেন নিজের ভেতরের ভয় কাটিয়ে উঠেছিল। এখন তার সামনে শুধু একটি প্রশ্ন ছিল, এই সম্পর্ক কি সত্যি তাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে? তবে যখন রাফি তার হাত ধরল, ঐশী বুঝতে পারল কিছু কিছু প্রশ্নের উত্তর সময় দিবে। এদিকে রাফির পরিবার এবং ঐশীর পরিবার একত্রিত হয়ে আলোচনা করছিল, সবকিছুই খুব দ্রুত এগোচ্ছিল। এবার বিয়েটা ঠিক হয়ে যাবে, তাছাড়া তো অনেক দিন থেকেই চিনতাম রাফির পরিবারকে। তাহলে আর দেরি কেন? শুক্রবারেই বিয়েটা হয়ে যাবে। এইভাবেই ঐশী আর রাফির জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছিল। তাদের বিয়ে আগামী শুক্রবারই ঠিক হয়ে গেল। সবকিছু এত তাড়াতাড়ি ঘটেছিল যেন সময়ের সাথে সাথে তাদের জীবনের নতুন শুরু। বিয়ে ঠিক হওয়ার আনন্দে রাফির বাবার বন্ধু অর্থাৎ ঐশীর বাবা মজা করে বললেন, বন্ধু থেকে বিয়েই হলাম, এখন মিষ্টি মুখ কর। এটা শুনে সবাই হেসে ফেলল। রাফি আর ঐশী একটু লজ্জা পেল। তাদের পরিবার একে অপরকে শুভেচ্ছা জানিয়ে আনন্দে মেতে উঠল। এই তো অবশেষে আমাদের দুই পরিবারের সম্পর্ক গাঢ় হলো। হ্যাঁ, বন্ধু তো বিয়েই হওয়া অনেক বড় ব্যাপার, আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে। এদিকে বিয়ের পাত্রপাত্রী মঞ্চে দাঁড়িয়েছিল। ঐশী আর রাফি একে অপরকে পছন্দ করে নিয়েছিল, আর এখন তাদের জীবন এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে। ঐশীর মা ও রাফির মা খুব খুশি ছিল, তাদের মনে আনন্দ ছিল। পুরো পরিবার এক হয়ে নতুন জীবনের শুরুতেই আনন্দে মেতে উঠল। আপনারা তো আমাদের জীবনটা মধুর করে দিলেন। এখন শুধু একে অপরকে ঠিকভাবে সমর্থন করতে হবে, সবকিছু ঠিক হবে। রাফি ও ঐশী একে অপরকে দেখছিল, তাদের চোখে কিছু একটা ছিল, একটি আত্মবিশ্বাস, একটি আশা। তাদের ভবিষ্যৎ একসাথে সুন্দর হবে, আর সেসব ছোট ছোট মুহূর্তই ছিল তাদের মূল। বিয়ের জন্য বাড়ির সকল প্রস্তুতি তাড়াতাড়ি শুরু হয়ে গিয়েছিল। বাড়ির আনাচে কানাচে ফুল দিয়ে সাজানো হচ্ছিল, রঙিন বাতি ঝালর ঝুলছিল। আত্মীয় স্বজন আসা শুরু করেছে, সবাই আনন্দিত। ঐশীর বাবা ও মা দুঃখ আনন্দের মিশ্রণ অনুভব করছিলেন, তবে তাদের দুঃখ একটাই কথা, এই দিনটি যেন দ্যুতিময় হয়। ঐশীর মা সবকিছু নিয়ে ব্যস্ত ছিল, ঐশীকে সাজানোর জন্য রেডি হচ্ছিল। তার মনের মধ্যে নানা ধরনের অনুভূতি কাজ করছিল, তবে সবচেয়ে বড় অনুভূতি ছিল আনন্দ এবং একটু উদ্বেগ। মা, আমি তো আর কি মনে করেছিলাম, এখন মনে হচ্ছে অনেক কিছু বদলে যাচ্ছে। এটা তো স্বাভাবিক, মেয়ে যখন বড় হয় তার জীবন বদলে যায়। তবে তুই তো অনেক ভালো মেয়ে, সব কিছুই ভালো হবে। ঐশীর মামা মামি পিসি সব আত্মীয় স্বজন একে একে বাড়িতে আসতে শুরু করলো। কিছু আত্মীয়রা আনন্দে নাচছিল, আর অন্যরা খাবার নিয়ে ব্যস্ত ছিল। রাফির পরিবারও আসতে শুরু করেছে, সব মিলিয়ে এক উৎসবের পরিবেশ তৈরি হয়েছিল। এখন সবকিছু ঠিক আছে, শুধু ঐশীকে দেখতে হবে। হ্যাঁ, সবকিছু এখন একদম শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছে। বিয়ের সাজসজ্জা, গেট টুগেদার, সবার মুখে হাসি, এগুলো সবাই তাদের জীবনে নতুন অধ্যায়ের শুরুতেই এক নতুন উদ্দীপনা তৈরি করছিল। ঐশী আর রাফির পরিবারের মধ্যে এক অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বাড়ছিল, আর তাদের এই নতুন জীবন এক নতুন গল্প। ঐশীর বিয়ে উপলক্ষে বাড়ি যেন এক আনন্দের মেলা হয়ে গিয়েছিল। তার সব বন্ধুদের আসার খবর পেয়ে ঐশী বেশ খুশি হয়ে উঠল। তারা সবাই ঐশীর পাশে এসে দাঁড়ালো, সবার মুখে আনন্দ আর উৎসাহ ছিল। আরে
তোমরা সবাই এসে গেছো? তুই তো সব ভুলে গিয়েছিলি। আমরা তো আসবই, তুই তো আমাদের সবথেকে প্রিয় বন্ধু। তাহলে তো এটা আমাদের জন্য একটা মেগা পার্টি। ঐশীর বন্ধুরা সবাই তার পাশে এসে দাঁড়ালো। তাদের হাসি ঠাট্টা আর আনন্দে পুরো পরিবেশ আরো প্রাণবন্ত হয়ে উঠল। একে একে সবাই ঐশীর সাজগোজে সাহায্য করতে শুরু করলো। কিছু জিনিস ঠিক করতে সাহায্য করতে লাগলো। আজ থেকে তুই একদম রাজকুমারীর মতো। রাফির তো সত্যিই ভাগ্য ভালো। আরে এসব কথা না বললেই ভালো। তুই কি জানিস আমরা তো একটা মেগা স্কিম প্ল্যান করেছি রাফির জন্য। এখন তোকে প্রতিদিন তোর জন্য ফুলের মতো থাকতে হবে। সব বন্ধুরা মিলেই আনন্দের সঙ্গে শপিং, সাজগোজ আর আরো অনেক কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু ঐশীও জানতো এর মধ্যে এক বড় মুহূর্তের জন্য সে প্রস্তুত হচ্ছে। তার নতুন জীবন শুরু হতে চলেছে। ঐশীর চোখে নতুন জীবনের আশাও ছিল, আর বন্ধুদের সাহায্যে তার মনে কিছুটা শিথিলতা এসেছিল। সবার সাথে এই আনন্দের মুহূর্তগুলো রাফি আর তার পরিবারকে নিয়ে এক নতুন যাত্রার সঙ্গী হওয়ার জন্য ঐশী প্রস্তুত ছিল। রাফি যখন অফিসে গেল, তার সহকর্মীরাই তাকে ঘিরে আনন্দে ভেসে উঠল। তারা জানতো রাফির বিয়ে ঠিক হয়ে গেছে, আর এ নিয়ে তারা রাফির সাথে মজা করতে শুরু করলো। ও ভাই, তুই কি জানিস ফল শেষ, ম্যাচ বিয়ে করে যাচ্ছি। আর কিছু বলিস না। এটাই তো ভাবতে পারছি না, তুই আবার বিয়ে করছিস। বেশ, তো এখন তো বিয়ে করতে হবে। কেউ তো জানতো না আমি এত তাড়াতাড়ি এই কাজটা করতে যাচ্ছি। রাফির সহকর্মীরা তাকে একের পর এক মজা করতে লাগলো। একদিকে তারা তাকে বিয়ের জন্য শুভকামনা জানালো, আর অন্যদিকে রাফির জন্য রসিকতা করা তাদের প্রিয় বিষয় হয়ে দাঁড়ালো। তোর আগের জীবন ছিল সিঙ্গেল, এখন তোর জীবন হবে হ্যাপি মেরিড। আশা করি তোকে পচা হওয়া নাও লাগবে। আরে দোস্ত, আমি তো রাজি। দেখো, তবে যখন তোমরা এইসব কথা বলবে তখন যেন কিছু বাকি না থাকে। রাফির সহকর্মীদের মজা একদম স্বাভাবিক ছিল, তবে মনের মধ্যে সে ঐশীকে তার জীবনে পাওয়া নিয়ে কিছুটা চিন্তিত করছিল। তবে রাফির সহকর্মীদের এমন হাস্যরস তাকে আরো সাহস জোগালো। অবশেষে শুক্রবার এলো, সেই মাহেন্দ্রক্ষণ যেটি ঐশী আর রাফির জীবনে নতুন অধ্যায়ের সূচনা করতে এসেছিল। ঐশী লাল শাড়িতে সেজে প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল। তার চেহারায় ছিল এক নতুন আভা, যেন পরীর মতো লাগছিল। তার চোখেই লজ্জা, আনন্দ আর ভালোবাসার মিশ্রণ ছিল। ঐশীর মা বাবা, আত্মীয় স্বজন সবাই প্রস্তুত হয়ে গিয়েছিল বিয়ের জন্য। ঐশী নিজের মতো করে বউ সাজে নিজেকে অনন্য এক সুন্দরী মনে করছিল, আর সে জানতো আজ থেকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন শুরু হতে চলেছে। রাফি তার পরিবার ও বন্ধুরা এসে উপস্থিত হলো। রাফির চোখ সোজা ঐশীর দিকে গেল। সে দেখতে পেল ঐশীকে লাল শাড়িতে সেজে। তার প্রতিটা মুহূর্ত যেন আকাশে এক নতুন নক্ষত্রের মতো ফুটে উঠেছিল। এটা কি সত্যি হচ্ছে? আমি যেন চোখ খুলে নতুন পৃথিবী দেখছি। কাজী সাহেব এসে উপস্থিত হলেন। বিয়ের সকল আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। তার সুনির্দিষ্ট শব্দ ঐশী ও রাফির প্রতি তার মনোযোগ এবং শুভকামনায় ঘিরে পুরো পরিবেশ এক উত্তেজনা ছড়িয়ে পড়ল। আজকে থেকে এই মুহূর্তে দুই প্রিয় মুখ একে অপরের জীবন সঙ্গী হতে চলেছে। আমরা তাদের এই নতুন জীবনের সূচনায় শুভকামনা জানাচ্ছি। যতই বিয়ের আনুষ্ঠানিকতা এগিয়ে চলছিল, ততই রাফি আর ঐশী একে অপরের চোখে চোখ রাখছিল। তাদের মাঝে এক শান্ত কিন্তু গাঢ় অনুভূতি ছিল। তারা একে অপরকে নতুনভাবে আবিষ্কার করছিল। যদিও আগে থেকে তারা একে অপরকে জানতো, তবে আজকের দিনটা তাদের সম্পর্ককে নতুন এক উচ্চতায় নিয়ে আসছিল। আর তারপর ঐশী রাফির হাত ধরে নতুন জীবনে পা রাখল। তারা একে অপরকে অঙ্গীকার করলো জীবনের প্রতিটা মুহূর্ত একসাথে কাটাবে। ঐশীর মুখে এক মিষ্টি হাসি ছিল, আর রাফির চোখে ছিল তার সব ইচ্ছার পূরণ। বিয়ের দিন শেষে রাত পোহারো। ঐশী আর রাফি তাদের বাসর রাতের জন্য প্রস্তুত ছিল। সবাই চলে যাওয়ার পর বাড়ি একেবারে নিস্তব্ধ হয়ে গেল। ঐশী একটু স্নিগ্ধ হাসি নিয়ে তার শ্বশুর বাড়ির নতুন ঘরে পা রাখত। রাফি তার পাশে দাঁড়িয়েছিল, কিছুটা অস্বস্তি নিয়ে। অনেকদিন ধরে একে অপরকে চিনলেও আজকের রাত তাদের সম্পর্কের নতুন অধ্যায়। অদ্ভুত এক অনুভূতি ঘিরেছিল তাদের। একে অপরের দিকে অবাক দৃষ্টিতে তাকাচ্ছিল। ওকে, আমি জানি এটা একটা অদ্ভুত লাগছে, কিন্তু আমরা তো আগে থেকে একে অপরকে জানি। তবে এখন আমরা একে অপরের জীবনের অংশ। ঐশী কিছুটা লজ্জিত হয়ে মাথা নিচু করে বলল, হ্যাঁ জানি, কিন্তু এই নতুন শুরুটা একটু অন্যরকম লাগছে। সবকিছু একেবারে নতুন। রাফি এগিয়ে গিয়ে ঐশীর পাশের সিটে বসে তার হাতটা একটু ধরে বলল,
তবে একটাও ভুল সিদ্ধান্ত নেইনি আমি চাই এই নতুন জীবনটা আমরা একসাথে সুন্দরভাবে কাটাবো। ঐশী কিছুক্ষণ চুপ করে রাফির দিকে তাকালো, তারপর একটু হেসে বলল, তাহলে শোনো, আমি তোমার পাশে থাকবো, কিন্তু আমি আমার স্বতন্ত্রতা এবং স্বাধীনতা পছন্দ করি। রাফি হেসে বলল, চিন্তা করো না, তুমি যেমন আছো তেমনই ভালো। আমি তোমাকে সবসময় সমর্থন করব। ঐশী নীরবে রাফির দিকে তাকিয়ে থাকলো। রাফি আরো একবার হাতটা তার হাতে রাখলো আর উজ্জ্বল চোখে বলল, আজ রাতে আমরা নতুন জীবন শুরু করছি, তবে এই জীবনটা হবে আমাদের মতো। ঐশী তার চোখে একটু অজানা মুগ্ধতা দেখতে পেল আর একটু লজ্জা পেয়ে বলল, আমি বিশ্বাস করি আমরা একসাথে অনেক কিছু অর্জন করতে পারবো। রাফি একটু সামনে এগিয়ে গিয়ে ঐশীকে নিজের কাছে টেনে নিল। ঐশী হালকা অস্থির হয়ে গেল, তবে রাফির চোখে এক ধরনের দৃঢ়তা এবং কোমলতা ছিল যা তাকে কিছুটা শিথিল করে দিল। তুমি জানো, আমি কখনোই চাই না তুমি কষ্ট পাও। ঐশী কিছুক্ষণ চুপ করে রাফির দিকে তাকালো, তার মধ্যে এক ধরনের মিশ্র অনুভূতি ছিল। তারপর একটু হেসে বলল, তোমার কাছ থেকে এমন কথা শোনার পর মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সমস্যা একেবারে মিলিয়ে যাবে। রাফি হেসে ঐশীর হাত আরো শক্ত করে ধরল। তুমি যদি জানো আমি তোমার পাশে আছি, তাহলে সবকিছু সহজ হবে। ঐশী আর রাফি একে অপরের দিকে তাকিয়েছিল। এই মুহূর্তে তারা শুধু দুইজনই ছিল, আর পৃথিবীর বাকি সবকিছু অস্পষ্ট হয়ে গিয়েছিল। তারা জানতো নতুন জীবন শুরু হতে যাচ্ছে, আর সেই জীবনটা একে অপরের হাত ধরে এগিয়ে যাবে। রাফি ঐশীকে আরো কাছে টেনে নিয়ে বলল, আমাদের সম্পর্ক এখন শুধু শুরু হয়েছে, আর আমি চাই প্রতিটি দিন একে অপরকে ভালোবাসতে, জানাতে এবং সমর্থন করতে। ঐশী রাফির কথা শুনে কিছুটা অবাক হয়ে গেল, কিন্তু মনে মনে তার মনটা একটু নরম হয়ে গেল। আমি জানি তোমার কাছ থেকে এমন কথা শোনা আমার জন্য নতুন, কিন্তু আমি তোমার কথা বিশ্বাস করতে চাই। এরপর তারা একে অপরকে চুপ করে কিছু সময় ধরে দেখে গেল। তাদের মধ্যে এখন আর কোনো দূরত্ব ছিল না। রাফি ঐশীকে কাছে টেনে নিল এবং ভালোবাসার সাগরে ডুব দিল। শুধু ভালোবাসার একসাথে থাকার অঙ্গীকার। আপনারা সবাই ঐশী ও রাফির জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।